আচ্ছা, প্রথমেই ডোমেন হোস্টিং এর ব্যাপারে একটু বলে নিই। ডোমেন হোস্টিং যেহেতু আপনাদের নেক্সট ক্লাসে লাগবে, নেক্সট ক্লাসে যেহেতু আমরা প্রথমে একটু ডোমেন হোস্টিং ব্যাপারে বলে নিই, যেহেতু আপনাদের নেক্সট ক্লাসে ডোমেন হোস্টিং লাগবে। সো আমি আর কি যার মাধ্যমে দিতে চেয়েছিলাম সে খুবই বেশি অসুস্থ। সে আসলে এই মুহূর্তে খুবই বাজে অবস্থায় আছে। তো আপনারা যেটা করবেন যে আপনারা আপনাদের পছন্দ মতো যেইখান থেকে আপনাদের ইচ্ছা একটু কাইন্ডলি কালেক্ট করে নেবেন। যদি কেউ না পারেন, যারা কিনে নিয়েছেন তারা একটু হেল্প করবেন, ঠিক আছে? আমি মানে আন্তরিকভাবে দুঃখিত, আমার এমনিতেও মানে ঠিক নাই। সো এটা একটু প্রত্যেকে নিজে কালেক্ট করে নেবেন। আমি ভাবছিলাম যে আজকের ক্লাসটা হয়তো নিব না, ক্যান্সেল করবো, পরে ভাবলাম যে না, থাক নেই। একটা কোশ্চেন ছিল। জি বলেন। না, যে বিভিন্ন ধরনের হোস্টিং আছে, শেয়ার হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, তারপর আরেকটা টাইপের হোস্টিং আছে, এগুলোর ভিতরে পার্থক্য কি? আরেকটা হচ্ছে ক্লাউড হোস্টিং, এই জিনিসগুলোর ভিতরে পার্থক্য কি? শেয়ার, ওয়ার্ডপ্রেস হোস্টিং। ঠিক আছে, আচ্ছা বলে দিতেছি। আচ্ছা, প্রথমে যারা জিজ্ঞেস করেছেন যে আমি অসুস্থ কিনা, না আমি অসুস্থ না, বাট আমার কাছের একজন মানুষ খুবই বেশি অসুস্থ। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন যে হোস্টিং এর মধ্যে বিভিন্ন ধরনের ডিফারেন্স থাকে, বিভিন্ন নাম থাকে, যেমন শেয়ার্ড হোস্টিং, ম্যানেজ হোস্টিং, আনম্যানেজ হোস্টিং, ভিপিএস সার্ভার, এরকম বিভিন্ন নাম থাকে, ওয়ার্ডপ্রেস হোস্টিং। এই হোস্টিংগুলোর ব্যাপার হচ্ছে অনেক সময় দেখবেন যে আমরা ফ্রিতেও অনেক হোস্টিং পাই, কিন্তু এগুলো অনেক সময় সার্ভার ডাউন থাকবে, এগুলো ঠিকমতো কাজ করতে পারবে না। যেমন অনেক ফ্রি ফ্রি হোস্টিং এর মধ্যে আছে 00 ওয়েব হোস্ট, তারপরে কি জানো 10x, এই টাইপের অনেকগুলো ফ্রি হোস্ট আছে। তো এগুলো সাধারণত চালানো যায় না। এরপরে যে হোস্টিং সার্ভারের নাম আপনারা শুনে থাকবেন সেটা হচ্ছে শেয়ার্ড হোস্ট। শেয়ার্ড হোস্টিং এর ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি আহ, ধরেন একটা গোটা ফ্ল্যাটের ধরেন একটা গোটা অ্যাপার্টমেন্ট থেকে আপনার ধরেন যে কি বলে যে একটা ইউনিট শুধু আপনার, অন্য ইউনিটগুলো অন্যদের, মানে গোটা ফ্ল্যাটের মালিক আপনি না। একটা ফ্ল্যাট করেছেন, ওই ফ্ল্যাটের ডিফারেন্ট ডিফারেন্ট মালিক আছে। শেয়ার্ড হোস্টিংটাও একই রকম। মনে করেন যে 1 টেরাবাইট জায়গা, এই 1 টেরাবাইট জায়গাটুকু আপনাকে দিতেছে, আমাকে দিতেছে, এছাড়া ক্লাসের আর যারা আছে তাদের দিতেছে। তো এইভাবে সবার মধ্যে ভাগ করে দিতেছে যে হোস্টিং এ, সেই হোস্টিংকে বলা হয় শেয়ার্ড হোস্ট। এরপরে আসি আমরা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। অনেক সময় দেখবেন যে অনেক সার্ভারে লেখা থাকে ভিপিএস। ভিপিএস এর এলাবোরেশন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। এটার অর্থ হচ্ছে এই সার্ভারের স্পিড আপনার শেয়ার্ড হোস্ট যেটা ছিল সেটার চেয়ে বেশি। এবং এটাতে যেটা হবে যে এটা কিনে নিলে এটা একটা নির্দিষ্ট সার্ভার আপনাকে দিয়ে দিবে। আরো কিছু সার্ভার আছে, ক্লাউড সার্ভারগুলো আসলে প্রত্যেকটা যেগুলো আমরা রাখতেছি এগুলোকে ক্লাউড সার্ভারও বলা হয়। আরেকটা হচ্ছে ডেডিকেটেড সার্ভার। ডেডিকেটেড সার্ভার হচ্ছে সার্ভারগুলোর মধ্যে থেকে সবচেয়ে ভালো, কিন্তু এটার খরচ অনেক বেশি, যেটা সাধারণত আমাদের এখনো লাগবে না। এই সাধারণত ডেডিকেটেড সার্ভার বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার এগুলো তখনই লাগে যখন ওয়েবসাইটগুলো অনেক বড় হয়। যেমন মনে করেন আপনি আলিবাবা, তারপর বাংলাদেশের যদি বলি, আমি জানি না ইভালি কি চালায়, কিন্তু ধরেন ইভালি মানে এই টাইপের যেখানে ভিজিটর বা ডেইলি ট্রাফিক অনেক বেশি আসতেছে, সেই ওয়েবসাইটগুলোর জন্য সাধারণত আপনার ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বা ডেডিকেটেড সার্ভার এগুলো লেগে থাকে।
সবাই বুঝতে পারছি। আর আরেকটা বলে নিই যে ওয়ার্ডপ্রেস সার্ভার অনেক সময় দেখবেন যে অনেকগুলো হোস্টিং এর মধ্যে আপনি ওয়ান ক্লিকে মানে একটা জায়গায় ক্লিক করলে পুরো ওয়ার্ডপ্রেস সেট আপ হয়ে যায়। একটা হচ্ছে যে আপনি ধরেন ৪-৫টা রাস্তা ঘুরে কোরাস ট্রাস্টের বনানী যে অফিস আছে সেই অফিসে আসতে পারতেছেন। আরেকটা হচ্ছে যে একটা সোজা রাস্তা দিয়ে আসলেন এবং খুব দ্রুত আসতে পারলেন, আপনাকে বারবার বাস চেঞ্জ করতে হচ্ছে না। আরো যদি একটু সহজ করে বলি, ধরেন যে আপনাকে ৪-৫ বার বাসটা ভেঙে ভেঙে একভাবে আসা যায়, আরেকটা হচ্ছে একটা বাসে উঠছেন, ওই বাসটা এনে আপনাকে কোরাস ট্রাস্টের বনানীতে যে অফিস আছে এই অফিসে নামিয়ে দিচ্ছে। সো এইখানে হচ্ছে যে ওয়ান ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল ব্যাপারটা এরকম যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে বিভিন্ন ধাপ থাকে, যেমন আপনাকে ডেটাবেস করতে হয়, ডেটাবেস ক্রিয়েট করতে হয়, ইউজার ক্রিয়েট করতে হয়, দেন ডেটাবেসের সাথে ইউজার কানেক্ট করতে হয়। আরেকটা ওয়ে হচ্ছে যে একটা জায়গায় মানে আপনার হোস্টিং এ দেয়াই থাকবে কি বলে ওয়ার্ডপ্রেস, আপনি জাস্ট ক্লিক করবেন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। সো এগুলাকে বলা হয় ওয়ার্ডপ্রেস সার্ভার। আপনারা বেসিক্যালি এখন যেটা নেবেন আপনারা শেয়ার্ড হোস্ট নিলেই কাজ চালাতে পারবেন। এগুলোর মধ্যে সবচেয়ে সস্তা হচ্ছে শেয়ার্ড হোস্ট। জাস্ট মিনিট, আমার একটা ফোন আসছে, 2টা মিনিট আমি একটু হোল্ড করতেছি। না, সমস্যা নেই। আসলে আমি জানি না যে কালকেও নিতে পারবো কিনা, কারণ আজকে তো দেখতে দিতে পারি নাই, পরে হয়তো কালকে দেখতে দিতে পারি। আমি আজকে বাসায় আছি, আজকে ক্লাসটা নিয়ে শেষ করি, কোনো প্রবলেম নাই। আচ্ছা, একজন বলছে যে ইরফান লিখছে যে শুনতে পাচ্ছে না, বাকিরা কি শুনতে পাচ্ছেন? মাইক অফ করা আছে তাই শুনতেছেন ভাইয়া, মেবি এখনো। ইরফান, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? আর আপনাদেরকে ক্লাসে আমি বলে দিছিলাম যে আপনারা কোন মানে হোস্টিং এর ব্যাপারটা বলছিলাম না, সেটা আজকে ক্লিয়ার করে দিলাম যে আপনারা শেয়ার্ড হোস্ট নেবেন এবং কত জিবি স্পেস এটা আপনাদের উপর, কি কি লাগবে, কোন কোন রিকোয়ারমেন্ট লাগবে, এগুলো তো আমি গত ক্লাসে বলেই দিছি। এরপর আবার কেন আমাকে লিঙ্ক দিচ্ছেন? ধরেন এইখানে একটা লিঙ্ক আমাকে দেওয়া হয়েছে, এই লিঙ্ক থেকে এখন দেখে দেখতেছি যে হ্যাঁ এই লিঙ্কে সবকিছু ঠিকঠাক আছে, পরে যদি কোনো প্রবলেমে পড়ে আমি তো নিশ্চয়ই আর এই রিস্ক নিতে যাবো না, তাই না? তাহলে কেন আমাকে বারবার চেক করতে বলতেছেন? আমি এই জিনিসটা বুঝতেছি না যে আপনাদেরকে ক্লাসে যেটা বলছি সেই হিসাবে সেই ক্রাইটেরিয়া যদি আপনারা কোনো ওয়েবসাইটে পান নেন, কোনো প্রবলেম তো নাই। এখন আমি যদি আমার রিস্কে বলি যে হ্যাঁ এখান থেকে নেন, পরে যদি কিছু হয় তখন তো আমি এইটা দায়ভার নিতে যাব না কখনো। আচ্ছা, আজকে আপনাদের যেগুলো দেখানোর কথা ছিল, বাসায় যেগুলো যে টপিকগুলো যতটুকু দেখানো হয়েছে এগুলো অবশ্যই দেখতে হবে, কারণ এরপরে যখন ওয়ার্ডপ্রেস শুরু হবে, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার নিশ্চয়ই এইচটিএমএল সিএসএস এর পুরো কোড লিখে পুরো পেজ ডিজাইন করতে হয় না, এখানে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। বাট আপনার যে ছোটখাটো যে ইয়াগুলো আছে, কি বলে প্রপার্টি যেগুলো আছে, এই প্রপার্টিগুলো ইউজ করতে হবে। যেমন ফন্ট সাইজ, টেক্সট লাইন, এই প্রপার্টিগুলো ইউজ করতে হয়। সো এই প্রপার্টি যেগুলো দেখানো হচ্ছে অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো আজকে আপনাদেরকে দেখানোর কথা ছিল যে একটা পুরো পেজ কিভাবে ডিজাইন করা যায়, আমরা যতটুকু শিখছি সেটা দিয়ে। তো চলেন সেটা আমরা আজকে করি। আচ্ছা, প্রথমে কি করতে হয়? প্রথমে আমাদের প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করতে হয়। এইচটিএমএল সিএসএস 3 নামে প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করলাম, এরপরে এটাকে আমরা ওপেন করতেছি ইয়াতে, ভিজুয়াল স্টুডিও কোডে।
দেন এখান থেকে এসে ফাইল ক্রিয়েট করতেছি ইন্ডেক্স ডট এইচটিএমএল। সরি, সবগুলো আপার কেস লেটার হয়ে গেছে, এগুলো সবগুলো লোয়ার কেস লেটার হইতে হবে। ইন্ডেক্স ডট এইচটিএমএল যে ফাইল। এরপর আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো, যে ফোল্ডারের নাম দেবো কি সিএসএস। এবারে এর ভেতরে সে ফোল্ডার ক্রিয়েট করতেছি, নাম দিতেছি সিএসএস। সিএসএস এর এখানে ক্লিক করে এর ভেতরে ফাইল ক্রিয়েট করতেছি, যেটা নাম দিতেছি স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, এরপরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, যদি প্রয়োজন হয় তাহলে আমরা এখানে ইমেজ রাখবো, এই কারণে এই ফোল্ডারের নাম দিতেছি ইমেজ। এবার যদি ফোল্ডার স্ট্রাকচারটা আমরা একবার দেখে আসি, এখানে আসলে দেখেন এখানে এটা ছিল মেইন প্রজেক্ট ফোল্ডার। এর ভিতরে আসলে আচ্ছা, এই যে ইমেজ নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছে, এটা সিএসএস এর ভেতরে ক্রিয়েট হয়ে গেছে, এই জন্য এখানে দেখতে পাচ্ছি না। সো এটাকে আমি ডিলিট করে দিয়ে নতুন করে ক্রিয়েট করি। এখান থেকে এটা কেটে দেই, মুভ টু ট্র্যাশ। এরপরে আমি ডিরেক্ট এইখান থেকে এসে ফোল্ডার এটাতে ক্লিক করি ইমেজ। এবার যদি প্রজেক্ট ফোল্ডার দেখি তাহলে এই যে দেখেন এই যে দেখেন প্রজেক্ট ফোল্ডারে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল, এর মধ্যে সিএসএস ফোল্ডারের মধ্যে স্টাইল ডট সিএসএস ফাইল, এবং ইমেজের মধ্যে এখনো কোনো ইমেজ আমরা রাখতেছি না। ঠিক আছে, তো আমরা দেখি যে একটা ওয়েবসাইট কিভাবে আমরা তৈরি করতে পারি একদম স্ক্র্যাচ থেকে। তো প্রথমে আমাদের কি বলে ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইলে এসে কি করতে হয়, এইটা দিয়ে ট্যাব প্রেস করলে পুরোটা চলে আসে, এবং এখানে এসে লেটস আমরা দিতেছি এইচটিএমএল সিএসএস ডে 3 ডে 3। এরপরে যে কোনো ওয়েবসাইটে যদি আমরা ঢুকি না কেন, প্রথমে আমরা ওয়েবসাইটের একটা ব্যানার দেখতে পাই। অর্থাৎ ধরেন আমার এইখানে সার্চ করি, দেখেন যে কোনো ওয়েবসাইটে যখন আমরা যাই, উপরের দিকে থাকে ন্যাভবার এবং নিচের দিকে থাকে আপনাদের কি বলে একটা ব্যানার। তো আমরা এরকম প্রথমে একটা ব্যানার দেওয়ার চেষ্টা করবো আমাদের ওয়েবসাইটে। তো আপনাদের গত ক্লাসে যেটা বলা হয়েছিল প্রত্যেকটা সেকশন আমরা কিভাবে নিব, প্রত্যেকটা সেকশন আমরা ডিভ অনুযায়ী নিব। যারা বুঝি নাই গত ক্লাসে আরেকবার আমি বলে দিতেছি যে এখানে কনসেপ্টটা হচ্ছে এরকম, যে এইখানে যদি আসি তাহলে দেখেন এই যে এইখান থেকে এই যে জয়েন নাও, এটা নিচে থেকে শুরু করে এই যে এই পর্যন্ত যেটা আছে এটা হচ্ছে পুরোটা একটা সেকশন, এটা পুরোটা একটা সেকশন। এরপরে যদি নিচের দিকে আসি তাহলে এই যে হোয়াইট অংশ যেখান থেকে শুরু হলো, এখান থেকে শুরু করে একদম নিচে আসতেছে নিচে আসতেছে, দেন আমরা এই যে এই পর্যন্ত এর ওপর পর্যন্ত এটাকে একটা সেকশন হিসেবে ইমাজিন করতে পারি। এরপরে যদি আমরা নিচের দিকে আসি তাহলে এই যে বর্ডার যেটা দেয়া আছে তাহলে এইটা হচ্ছে একটা সেকশন, যে এই পারে ম্যাপ দেয়া আছে, এই পারে হচ্ছে আপনার ফর্ম দেয়া আছে। তো এইভাবে প্রত্যেকটা অংশ আমরা সেকশন ধরে ধরে কাজ করতে পারি। তো এই সেকশনটা নেওয়ার জন্য আমরা কিসের হেল্প নিব, ডিভ। সো আমি এখানে ডিভ নিতেছি এবং এইটার ভেতরে আমি একটা ক্লাস দিতেছি, কারণ তো আমার তো অনেকগুলো সেকশন থাকবে এবং প্রত্যেকটা সেকশনের ব্যাকগ্রাউন্ড আমি চাই একটু ডিফারেন্ট ডিফারেন্ট হোক। তো এই কারণে ডিভের এইটার ভেতরে আমি ক্লাস দিতেছি দিয়ে আমি এটার নাম দিতেছি সেকশন 1। ঠিক আছে, এসসি 1। তাহলে এটা আমার হচ্ছে কি সেকশন 1 এ ডিভ, এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে প্রত্যেকটাতে কি বলে কমেন্ট কিভাবে করতে হয়। তো দেখেন এইখানে যখন আমার সেকশন 1 শেষ হয়ে যাবে, এরপর তো সেকশন 2 সেকশন 3 সেকশন 4 এরকম শুরু হবে। তো আমি যদি চাই আমি কি এখানে কমেন্ট করে রাখতে পারি না যে সেকশন 1 এন্ড শেয়ার এই টাইপের কথাটা লিখে দিতে পারি না, যাতে আমার পরে বুঝতে সুবিধা হয়। তো এই কারণে আমি এখানে কমেন্ট এনে লিখে দিতেছি সেকশন 1
এটা আমি লিখে দিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয় যে সেকশন 1 এর যে ডিভ আছে সেই ডিভ এখানে শেষ, এরপরে যেটা শুরু হবে সেটা হচ্ছে সেকশন 2। আচ্ছা, তো এবার এর ভেতরে এসে আমরা কোডগুলো লিখবো। প্রথমে কি লিখবো, ধরেন প্রথমে একটা টাইটেল দিতেছি, আমরা এইচন দিয়ে টাইটেল দিতেছি, দিয়ে দিতেছি টাইটেল দিলাম। টাইটেল দেওয়ার পরে একটা প্যারাগ্রাফ দিলাম। এই ট্যাগগুলোর সাথে আপনারা মানে আগে থেকেই পরিচিত, গত 2 ক্লাসে এগুলো দেখানো হয়েছে। তো এখানে প্রথমে দিলাম আপনার হেডিং, দেন দিলাম প্যারাগ্রাফ, এরপরে ধরেন আমরা বাটন দিতে চাই। সো বাটন দিতে হলে BUTTN এই ট্যাগও ব্যবহার করতে পারবেন, অথবা চাইলে যে অ্যাঙ্কর ট্যাগ যেটা দেখানো হয়েছিল, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়। সো অ্যাঙ্কর ট্যাগের সাথে ইউজ করতে হবে। এবং HREF এটা আমরা ডেট করে রাখতেছি, যখন আমাদের কাছে কোনো লিঙ্ক থাকবে না। ধরেন ক্লায়েন্ট আপনার কাছ থেকে একটা সাইট বানিয়ে নিচ্ছে, কিন্তু ও এখনো লিঙ্কগুলো প্রোভাইড করে নাই যে কোন বাটনে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে। আপনি প্রথম অবস্থায় তাহলে কি করবেন, এইভাবে বাটনগুলোকে ডেট করে রাখবেন। এই যে HREF এটার ভেতরে এসে যখন আপনি হ্যাশ ক্যারেক্টার দিয়ে দিবেন, তখন এটাকে বলা হয় যে লিঙ্কটাকে ডেট করা আছে। যখন আপনার প্রয়োজন হবে আপনি জাস্ট হ্যাশ ক্যারেক্টার মুছে দিয়ে যে লিঙ্ক দিতে চান সেই লিঙ্ক এখানে দিতে পারেন। দেন এর ভেতরে আমরা এসে লিখলাম রিড মোড। রিড মোড। তো এতটুকু লেখার পরে, এতটুকু করার পরে আমরা ফাইলটুকুকে অবশ্যই সেভ করতে হবে। মনে করে আপনারা সেভ করবেন। সেভ করার পরে আমার index.html যে ফাইল আছে এটাকে আমরা ওপেন করতেছি। দেন এটা কি করতেছি, আমাদের টেক্সট এডিটরে আমরা ওপেন করতেছি। দেখেন এখানে যে লেখা আসছে এটা আসছে। এবার আমাদেরকে ডিজাইন করতে হবে। তো ধরেন যে ব্যাকগ্রাউন্ডে আমরা কি করতে চাই, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে চাই। তো কিভাবে দিতে হবে, এটা দেওয়ার জন্য আমরা style.css যে ফাইলটা ক্রিয়েট করেছিলাম এটা কিন্তু এখনো লিংক করি নাই index.html এর সাথে। সো এটাকে আমাদেরকে লিংক করতে হবে। লিংক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয়, লিংক ট্যাগ। এবং এর ভেতরে এসে প্রথমে দিতে হবে ফোল্ডারের নাম, যে ফোল্ডারের মধ্যে ফাইলটা আছে, দেন আপনার ফাইলের নাম। এতরকম করলে আপনার লিংক হয়ে যাবে। এরপর যেটা করবেন, এখান থেকে এসে আমি বলছিলাম যে এটাকে দুইটা ভাগে স্প্লিট করে নেবেন। স্প্লিট করে নেওয়ার পরে এই যে স্টাইল ডট স্প্লিট করে নেওয়ার পরে style.css এটাকে টেনে এই পাশে নিয়ে আসবেন। আর index.html এটা মুছে দেন। তাহলে এই সাইডে আমার আছে index.html এবং ডান সাইডে আছে কি style.css। এইবার আমরা সেকশন 1। তো প্রথমেই কি বলছিলাম যে আপনারা সবার শুরুতে স্ট্যাটিস্টিক্স দিয়ে মার্জিন 0 প্যাডিং 0 করে দেবেন, কারণ আপনারা যদি এখন দেখেন, আচ্ছা এইটা দেওয়ার আগে এটা দেখাই তাহলে এটা ক্লিয়ার হতে পারে। তো এখানে এসে ধরেন আমি দিতেছি সেকশন 1, যেহেতু এটা ক্লাস। তো প্রথমে আমাকে সিলেক্ট করার জন্য কি দিতে হবে, ডট সাইন দিতে হবে। দেওয়ার পরে এইখানে যেভাবে লেখা আছে, আপনি ধরেন এখানে সবগুলো লোয়ার কেস লেটারে লিখছেন, আপনি যদি এখানে আপার কেস লেটারে লিখেন তাহলে কিন্তু হবে না। আপনি একটা ওয়ার্ডও যদি আপার কেস লেটারে লিখেন তাহলে হবে না। এখানে ঠিক যেভাবে লেখা আছে, এখানে যদি আপনি আপার কেস লেটারে দিতেন, এখানে আপনার আপার কেস লেটারে দিতে হবে। এখানে যদি আপনি লোয়ার কেস লেটারে দেন, এখানে লোয়ার কেস। এক কথায় এখানে যেভাবে আছে হুবহু এখানে হতে হবে না, কিন্তু পাবে না। এগুলোকে বলা হয় কেস সেনসিটিভ। সেকশন 1 আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতেছি, ব্যাকগ্রাউন্ড কালার। সো ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার এসে আইস ব্লু নামে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এবার তারপর ফাইল সেভ করে যদি এবার দেখি, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে কালার হয়েছে। বাট দেখেন এই যে ডান সাইডে আবার সরি বাম সাইডে এবং এই যে ডান সাইডে এবং ওপরে দেখেন এক্সট্রা কিছু স্পেস আছে। এই স্পেসগুলো কিভাবে রিমুভ করা যায়, যারা এতদিন জানতেন না, এখানে দেখেন আপনার কার্সর, আপনি যে ব্রাউজারটা ইউজ করতেছেন এই ব্রাউজারে এসে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ইন্সপেক্ট নামে একটা অপশন আছে, এই যে ইন্সপেক্ট। এই ইন্সপেক্ট অপশন এসে ক্লিক করবেন। ইন্সপেক্ট অপশন এসে ক্লিক করলে দেখবেন ব্রাউজারের নিচে থেকে একটা উইন্ডো ওপেন হচ্ছে। এই উইন্ডোতে এসে আপনি যেভাবে HTML লিখছেন, যদি আপনার এলিমেন্টস এটা সিলেক্ট করা থাকে, অবশ্যই আপনার নেটওয়ার্ক সিলেক্ট করা থাকলে এটা পাবেন না, সিকিউরিটি সিলেক্ট করা থাকলে এটা পাবেন না, আপনার এটাকে এলিমেন্ট সিলেক্ট থাকতে হবে। আপনার যদি এলিমেন্ট সিলেক্ট থাকে তাহলে এখান থেকে এসে দেখেন আপনি যতটুকু HTML লিখছেন, যেমন এখানে এগুলো সবকিছু কি করা আছে এখনো
কলাপস করা আছে, এগুলোকে যদি আমি এক্সপ্যান্ড করি, যেমন বডিকে যদি এক্সপ্যান্ড করি, তাহলে দেখেন আমি যে কোডটুকু লিখছিলাম, সেকশন 1 লিখছিলাম, সেকশন 1 এন্ড কমেন্ট করে রেখেছিলাম, এর ভেতরে যেটা দিছি প্যারাগ্রাফ দিছি, তারপরে আবার আপনার অ্যাঙ্কর ট্যাগ দিছি, তো সবগুলোই কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এইখান থেকে যেটা হয় যে একটা ওয়েবসাইট তৈরি করার পরে আমরা ব্রাউজারের মাধ্যমে এররটা খুঁজে বের করতে পারি যে কোথায় এররটা হয়েছে, কেন পাচ্ছে না। কিভাবে? এখানে যেমন এইচটিএমএল লেখা আছে, যে এই সাইডে এসে আমরা যদি কোনো লিখি, সিএসএস লিখি, তাহলে এই সাইডটাতে সিএসএস দেখা যায়। অবশ্যই এইচটিএমএল দেখার জন্য এখানে এসে এলিমেন্টস এইটা সিলেক্ট থাকতে হবে, সিএসএস দেখার জন্য এখানে এসে স্টাইল এইটা সিলেক্ট থাকতে হবে। যেমন দেখেন এখানে যদি আমি সেকশন 1 এটাতে ক্লিক করি, তাহলে সেকশন 1 এর জন্য দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে আমি যদি এখানে বডিতে ক্লিক করি, এখানে যদি বডিতে ক্লিক করি, তাহলে দেখেন বডির এখানে কি দেখাচ্ছে, মার্জিন পাচ্ছে 8 পিক্সেল করে, এই যে বডির একটা মার্জিন পাচ্ছে 8 পিক্সেল করে, ব্রাউজারের ডিফল্ট। সো এই মার্জিন গুলা যাতে না পায় বা কোনো প্যাডিং যাতে না পায়, এই জন্য এগুলা রিমুভ করার জন্য আমরা গিয়ে কোডের প্রথমেই লিখে দিব, একদম কোডের শুরুতে লিখে দিব, সরি সরি এখানে কোডের শুরুতে স্ট্যারিক্স দিয়ে এখানে লিখে দিব মার্জিন 0 প্যাডিং 0, মার্জিন 0 প্যাডিং 0। তো এই দুইটা লেখার পরে অবশ্যই কোড সেভ করে এবার যদি দেখি, দেখেন এবার কিন্তু ওপরে ডানে বামে কোনো মার্জিন নাই, কারণ এবার আমি কি করে দিয়েছি, আমি ব্রাউজারে যে 8 পিক্সেল মার্জিন ছিল সেটা কিন্তু এখন আর নাই। এই যে দেখেন একটা কি হয়েছে যে লাইন থ্রু, অর্থাৎ মাঝ বরাবর একটা লাইন চলে গেছে, যেটাকে কেটে দিচ্ছে, কেটে দেওয়ার ফলে কি পাইছে যে এইখানে এসে মার্জিন 0 প্যাডিং 0, আমি যে স্টাইলটা লিখেছি সেটা পাচ্ছে ব্রাউজার। এখন আর কোনো ব্রাউজারে যে নিজস্ব যে মার্জিন প্যাডিং দেওয়ার যে অ্যাবিলিটি বা ক্ষমতা সেটা কিন্তু আর নাই। আচ্ছা, এখন আমাদেরকে এগুলোকে ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য কি করব, ডিজাইন করার জন্য আমরা এই যে ডিভের এখানে এসে এই লেখাগুলোকে মাঝখানে নিয়ে যাব, এবং আরেকটা কাজ করতে পারি যে কি বলে যে ওপরে ডানে বামে আমরা প্যাডিং দিব। তো চলেন একটা প্যাডিং দিই আমরা। সো এইখানে এসে সেকশন 1 এ প্যাডিং দিই আমরা, প্যাডিং কি ছিল ওপরে নিচে, এটা ছিল কি ডানে বামে। সো ওপরে নিচে লেটস সে আমরা দিতেছি 150 করে, উপরে নিচে 150 করে প্যাডিং দিলাম, এবং ডানে বামে আমরা 50 পিক্সেল করে দিলাম। এবং এইটার ভেতরে যা থাকবে সেটা টেক্সট অ্যালাইন কি করতে চাই, সেন্টার, সেন্টার এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার যদি আমরা দেখি কোড, দেখেন ওপরে নিচে প্যাডিং পাইছে, এই যে দেখেন সেকশন 1 এখন সিলেক্ট করা অবস্থায় আছে। যদি সিলেক্ট না থাকে এখানে এসে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখানে এসে ইন্সপেক্ট এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দেখেন সেকশন 1 সিলেক্টেড অবস্থা আছে। এই কারণে এখানে দেখেন একটা এই যে লাইন চলে গেছে। যদি আপনি এ কে সিলেক্ট করে রাখেন তাহলে এ কে যে লাইন চলে গেছে, এবং এর জন্য কোনো স্টাইল লিখেন নাই বলে এই সাইডে দেখা যাচ্ছে না। তো আমরা সেকশন 1 এটাতে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, প্যাডিং দিয়েছি। এরপর আপনি এখানে এসে টেক্সট আনেন। এখন ধরেন কোনো প্রপার্টি যদি কাজ না করে তাহলে দেখবে কেটে যাবে মাঝ বরাবর, তার মানে এই প্রপার্টিটা এখন আর কাজ করতেছে না, ঠিক আছে। যেমন এইখানে কোন প্যাডিংটা কাজ করতেছে, এখন বর্তমানে যে প্যাডিংটা দিচ্ছি সেটা কাজ করতেছে, এই জন্য বডির প্যাডিংটা এখানে মুছা দেখাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে ধরেন কোনো কিছু চেক করে যদি আপনার মনে হয় যে এটা বাড়াবো বা কমাবো, তাহলে যে এখানে ক্লিক করতে পারবেন, এখানে এসে একটা ক্লিক করবেন, ক্লিক করে এসে দেখেন এখান থেকে এই যে দেখেন কি বলে যে আপনার কিবোর্ডের আপ এন্ড ডাউন অ্যারো ধরে আপনি এগুলোকে চেঞ্জ করতে পারবেন। ধরেন পরের লাইনে আসবেন, তাহলে এন্টার প্রেস করবেন, পরে যে টেক্সট লাইন সেন্টার দেওয়া আছে, এখন সেন্টারে এখানে এসে আমি রাইট এই কথাটা লিখে দিতে পারবো। এখন রাইট লিখে দিলে দেখেন এটা রাইট সাইডে চলে গেছে। বাট এইখানে যদি আপনি কোড লিখেন তাহলে একটা প্রবলেম হচ্ছে, দেখেন এখানে যদি রিফ্রেশ করে দিই তাহলে এটা আবার চলে যাবে। অর্থাৎ এইখানে জাস্ট আপনি এরর ফিক্সড করার জন্য দেখতে পারবেন, এখানে কোনো কোড সেভ থাকে না। এখান থেকে এরর ফিক্স করে নিয়ে এই কোডগুলোকে কপি করে নিয়ে আপনার যে স্টাইল ডট সিএসএস আছে সেটাতে লিখতে হবে। আচ্ছা, এতটুকু লেখার পরে এইবার আমরা এসে এখান থেকে প্যারাগ্রাফ যেটা আছে প্যারাগ্রাফের উপরে প্যাডিং দিব। তো দেখেন এইবার আমরা মেইন স্টাইল শিটে না লিখে এখান থেকে লিখবো, লিখে আমরা কপি করে নিয়ে যাবো। তো প্যারাগ্রাফ সিলেক্ট করার জন্য কি করতে হবে, আমাকে এই যে পি এটাতে ক্লিক করতে হবে, তাহলে পি এটাতে সিলেক্ট থাকলো, কারণ এই যে দেখেন এই শেডটা চলে গেছে। এবার এই যে ডান সাইডে আসি, এসে দেখেন এখানে কি লেখা আছে, এলিমেন্ট স্টাইল, এখানে ক্লিক করবো। এখানে এসে জাস্ট সিম্পলি একটা ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে এসে আমি এবার দেবো প্যাডিং টপ, প্যাডিং টপ টপ 20 পিক্সেল, প্যাডিং টপ দেখেন 20 পিক্সেল পাইলো। এবার আমরা আসবো বাটন। সো বাটনের ডিজাইন করার জন্য আমরা বাটনের অ্যাঙ্কর ট্যাগ এটাতে ক্লিক করি, ক্লিক করে যে অ্যাঙ্কর ট্যাগ সিলেক্ট হয়ে গেছে, এবার আমরা এটার ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার
এরপর এটাকে এসে আমরা হেডিং দিব, এটা হচ্ছে উপরে নিচে, এটা ডানে বামে, তাই তো? সো উপরে নিচে আমরা দিতে চাই ধরেন 10 পিক্সেল, আর ডানে বামে দিতে চাই আমরা 20 পিক্সেল। সো এইরকম ভাবে যখন দিলাম, এরপরে দেখেন নিচে একটা আন্ডারলাইন আছে, রিড মোর বাটনের নিচে একটা আন্ডারলাইন আছে। এই যে যখন আমরা কোনো কিছুকে লিঙ্ক করি, লিঙ্ক করার পরে নিচে যদি এরকম আন্ডারলাইন আসে ডিফল্ট অবস্থায়, এটাকে রিমুভ করার জন্য যে সিএসএস প্রপার্টি লিখতে হয় সেটাকে বলা হয় টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন নাম, টেক্সট ডেকোরেশন নাম যখন দিয়ে দিলাম, তখন দেখেন এই যে রিড মোডের নিচে যে বাটনটা ছিল, কি বলে যে আন্ডারলাইন ছিল, এটা কিন্তু এখন চলে গেছে। এরপর আমাদের টেক্সট কালার কি করতে চাই, লেটস আমরা টেক্সট কালার দিতে চাই হোয়াইট, তাহলে আমাকে কি লিখতে হবে, কালার হোয়াইট, হোয়াইটের কোড কি এরকম, এরকম দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে পুরো কোডটুকুনকে কপি করে নিতেছি, এখান থেকে এসে যে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে আমার যে স্টাইল শিট আছে সেখানে গিয়ে আমরা পেস্ট করবো। সো এখানে এসে আমাকে এ লিখতে হবে, যে কার্লি ব্র্যাকেট দিতে হবে, দিয়ে এর ভেতরে যে কোডগুলো আমি লিখেছিলাম এই যে কোডগুলো এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে? এরপরে আমরা প্যারাগ্রাফের একটা প্যাডিং টপ দিয়েছিলাম, সো প্যারাগ্রাফের এখানে এসে দিলাম যে প্যাডিং টপ কত দেওয়া ছিল, 20 পিক্সেল খুব সম্ভবত, 20 পিক্সেল। এবার গিয়ে যদি আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, এবার যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখবো তাও কোডগুলো থাকতেছে, কারণ আমার কোডগুলো এবার কোথা থেকে পাচ্ছে, আমি যে ডিজাইনগুলো মানে করেছি সেখান থেকে। এখন আমি চাই যে বাটনের উপরে জায়গা দিতে চাই, এখন দেখেন বাটন এ ট্যাগের এখানে যদি আমরা প্যাডিং দিই, এখানে প্যাডিং দিই, এখানে কোথায় জায়গা বাড়তেছে, আমি চাচ্ছি প্যারাগ্রাফ এবং বাটনের মাঝখানে দূরত্ব বাড়াতে, এই রিড মোর এবং এইটার মধ্যে না। যেমন দেখেন একটু খেয়াল করেন, এখানে যখন দিচ্ছি তখন কি আমার এইখানে দূরত্বটা বাড়তেছে, বাট আমি তো সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি এখানকার যে প্যারাগ্রাফ আছে এবং এই যে বাটন আছে এই দুইটার মধ্যে দূরত্ব বাড়তেছে। আমি এটাকে একবার রিফ্রেশ করে নিই, রিফ্রেশ করে নিয়ে তাহলে আমাকে যে প্রপার্টিটা দিতে হবে সেই প্রপার্টির নাম হচ্ছে মার্জিন। মার্জিন টপ উপরে দিতে যাচ্ছি, এই কারণে এটা লিখতেছি মার্জিন টপ। সো মার্জিন টপ 0 পিক্সেল থেকে শুরু করে আমি এবার আমার কিবোর্ডে যে আপ অ্যারো আছে সেটার মাধ্যমে বাড়াই। এখানে যখন বাড়াচ্ছি তখন দেখতেছি আমি আমার পাচ্ছে না। তো আমি একটা প্রপার্টি জাস্ট চেক করে আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন। আচ্ছা, সো এখানে এসে দেখেন, এখানে যে প্রপার্টিটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে প্রপার্টিটা কিভাবে কাজ করে, তো আমি এটা রিফ্রেশ করে মুছে দিই সবকিছু, সবকিছু মুছে দেওয়ার পরে এবার যেহেতু আপনারা ইন্সপেক্ট করা শিখেছেন, সো এই যে ওয়েলকাম টু কোরাস ট্রাস্ট বাংলাদেশ, এইখানে একদম এইখানে কার্সর টানতেছি, দেখেন এইখানে কার্সর টানতেছি, এসে এইখানে রাইট ক্লিক করতেছি, রাইট ক্লিক করে এখান থেকে ইন্সপেক্ট এই অপশনসটাতে আসতেছি। এই অপশনসটাতে আসার পরে এই যে H1 এটার উপরে যদি দেখেন আসলাম, আসার পরে এই যে H1 এটার উপরে যদি আমি কার্সরটা রাখি, তাহলে দেখেন H1 এর এই যে ডান থেকে শুরু করে বাম পর্যন্ত শুধুমাত্র এখানে প্যাডিং দেওয়া ছিল, ডানে বামে যে দেখেন এখানে যদি দেখি এখানে একটা প্যাডিং দেওয়া ছিল, কই 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 এই যে 50 পিক্সেল। সো এই 50 পিক্সেল বাদে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু কিন্তু পুরোটুকুন কিন্তু ও কি করতেছে, দখল করে নিতেছে। দেখেন এই যে
এরপরে যদি আমি প্যারাগ্রাফ টেক্সট আনি, ঠিক একই রকম ভাবে প্যারাগ্রাফও পুরোটা দখল করে নিতেছে। বাট আমি যদি অ্যাঙ্কর ট্যাগ আনি তাহলে দেখেন এ কিন্তু আর পুরোটা দখল করে নিতেছে না। তার মানে যেই ট্যাগ গুলা এরকম ডানে বামে পুরো জায়গা দখল করে নেয় সেগুলা ডিসপ্লে প্রপার্টি ব্লক, ঠিক আছে। আর যেই ট্যাগ গুলা এভাবে শুধু নিজের জায়গাটুকু ধরে ডানে বামে পুরো জায়গাটুকু ছেড়ে দেয় বা অন্য কাউকে আসতে দেয়, সেগুলোর ডিসপ্লে প্রপার্টি হচ্ছে ইনলাইন। সো ইনলাইন প্রপার্টি যেগুলো থাকে, যেমন অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ ট্যাগ, এগুলো হচ্ছে আপনার ইনলাইন প্রপার্টি। এগুলো ডিসপ্লে টাইপ কি? এগুলো ডিসপ্লে টাইপ হচ্ছে ইনলাইন। সো ইনলাইন যেগুলো ডিসপ্লে টাইপ সেগুলোকে আপনি যদি মার্জিন টপ দেন কাজ করবে না অনেক সময়, অনেক ব্রাউজারে কাজ করবে, অনেক ব্রাউজারে কাজ করবে না। এই জন্য আমরা সেফ থাকার জন্য যেটা করতে পারি, এই যে যেইটা ডিসপ্লে টাইপ ব্লক আছে সেটাকে চেঞ্জ করে আমরা ইনলাইন করে দিতে পারি, যেটার ডিসপ্লে টাইপ ইনলাইন আছে সেটাকে চেঞ্জ করে আমরা ব্লক করে দিতে পারি। অর্থাৎ আমরা ডিসপ্লে প্রপার্টি গুলোকে চেঞ্জ করে দিতে পারি, অল্টারনেট করতে পারি, ঠিক আছে। তো এইখানে এসে দেখেন এই যে অ্যাঙ্কর ট্যাগ, এটা ডিসপ্লে টাইপ কি দেওয়া আছে, যেহেতু এটা পুরোটা জুড়ে নাই, পুরোটা দখল করে নাই ব্রাউজারের ডানে পাবে, তার মানে এটা ডিসপ্লে টাইপ হচ্ছে ইনলাইন। তো এইখানে এসে আমি দেখেন যখন মার্জিন টপ দিতেছি, তখন দেখেন এই যে মার্জিন টপ দিয়ে যতই বাড়াই না কেন এখানে কিন্তু কোনো কোড কাজ করতেছে না, অর্থাৎ উপরে জায়গা বাড়তেছে না। যেই না আমি এইখানে এসে লিখতেছি যে ডিসপ্লে ডিসপ্লে ব্লক, দেখেন এবার ডিসপ্লে ব্লক যখন দিয়ে দিয়েছি তখন উপরে মার্জিন পাইছে এবং এটা পুরোটা জুড়ে পাচ্ছে। বাট ডিসপ্লে যখন ব্লক দিয়ে দিব তখন তো আমার পুরোটা জুড়ে পাইলো, কিন্তু আমি তো চাই না যে আমার বাটনটুকু এরকম পুরোটা জুড়ে পাক। আমি চাই এইটা ডিসপ্লে প্রপার্টি ব্লকই থাক, যাতে করে উপরে মার্জিন পাই, বাট এইটার যতটুকু জায়গা ছিল ততটুকুই পাক। এই জন্য আমরা এইটা ব্লক এবং ইনলাইন এই দুইটা প্রপার্টির সমন্বয়ে আরেকটা প্রপার্টি থাকে যেটাকে বলা হয় ইনলাইন ব্লক। সো আমরা ওইটা ইউজ করব, ইনলাইন ব্লক। এবার দেখেন ইনলাইন ব্লক যখন দিব তখন উপরে জায়গাও পাইলো, আবার ডানে বামে পুরো উইডটাও পাইলো না। অর্থাৎ এইটা ডিসপ্লে টাইপ থাকতেছে ইনলাইন, বাট এটা বিহেভ করবে ব্লক লেভেল এলিমেন্টের মতো। এবার এই যে কোডটুকুন লিখলাম, এই কোডটুকুন এখান থেকে কপি করে নিতেছি, নিয়ে এখানে এসে আমরা পেস্ট করতেছি। দেন এবার গিয়ে যদি ব্রাউজারে রিফ্রেশ করি তাহলে দেখেন আমার এখানে এটা চলে আসবে। তো যতটুকু দেখানো হয়েছে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন, কোনো জানার থাকলে কিছু আমাকে বলতে পারে। ভাইয়া একটা পেজ ফলো করে ক্রিয়েট করলে ভালো হয় বোঝার সুবিধার জন্য। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝছি, ক্লিয়ার ভাইয়া। না নাই ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার আপ টু দিস পোর্শন, ওকে ক্লিয়ার। আচ্ছা আমি দেখি যে আমার কাছে এই মুহূর্তে পিসিতে কোনো ইয়ে আছে কিনা, স্যাম্পল আছে কিনা। এই যে দেখেন এখানে যেটা করা ছিল, এখানে করা ছিল কি, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়া আছে, যেখানে আমি ইমেজের পরিবর্তে আপনাদেরকে সলিড একটা কালার দিয়ে দেখিয়েছি। এরপরে এখানে লেখা আছে, প্রথমে একটা হেডিং দেওয়া আছে, হেডিং এর পরে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, দেন দুইটা বাটন দেওয়া আছে, আমি একটা বাটন নিয়েছিলাম। এরপরে এই যে এই সেকশনটা আমরা কমপ্লিট করবো, ঠিক আছে। তো এইরকম ভাবে আপনাদের যদি আমি আগে বলতেছি যে এটা যদি রেসপন্সিভ ওয়েব ডিজাইনের কোর্স হইতো তাহলে আর কি আপনাদের এইচটিএমএল সিএসএস এর উপরে অনেকগুলো ক্লাস থাকতো। আপনাদের এইখানে যেটা করা হবে এই কোর্সে পুরোটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস বেসড। সো এই কারণে যতটুকু না জানলে ওয়ার্ডপ্রেসে কাজ করা যাবে না, ঠিক ততটুকুই দেখানো হচ্ছে, ঠিক আছে। সো এইখানে কি ছিল যে একটা বাটন ছিল। সো আপনার যদি দুইটা বাটন নেওয়ার প্রয়োজন হয় তাহলে কি করবেন, এই একইভাবে এটাকে কপি করে নেই, নিয়ে এটাকে পেস্ট করে এইখানে এসে রিড মোর, এখানে আমি লিখে দিলাম লার্ন মোর। এখন ধরেন দুইটার ব্যাকগ্রাউন্ড কালার আলাদা করতে চাই। এখন যদি আমরা আউটপুট দেখি, দেখেন দুইটার ব্যাকগ্রাউন্ড কালার একই রকম আসছে। তো দুইটার ব্যাকগ্রাউন্ড কালার যদি ডিফারেন্ট করতে চাই
টেক্সট সাইজ যদি ডিফারেন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, একটু রেসপন্স করেন তো। অনেক ভাই, যেটা দেখানো হচ্ছে সেটা দেখি, ঠিক আছে? দুটাকে আলাদা ডিপ দিতে হবে। কে দিলেন এই রেসপন্স যে দুইটাকে আলাদা ডিপ দিতে হবে? লিঙ্ক লিঙ্ক দুটাকে আলাদা ডিপ দিতে হবে না? যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, প্রপার্টি গুলো চেঞ্জ করতে চাই, ডিপ দিতে হবে, এই শেখাইলাম আপনাদেরকে। ভাইয়া সিএসএস থেকে কালার চেঞ্জ করতে হবে। এই শিখলেন আর এই প্র্যাকটিস করলেন যে দুইটা বাটনে যদি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, এখানে একটা সিম্পল জিনিস ভাবলেই বোঝা যায় যে দুইটারই অ্যাঙ্কর ট্যাগ দেওয়া আছে। সো যেহেতু দুইটার অ্যাঙ্কর ট্যাগ দেওয়া আছে এবং এর আন্ডারে এই কালারগুলো দেওয়া আছে, সো দুইটাতেই পাচ্ছে। এখন যদি দুইটাতে আমি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার, ডিফারেন্ট প্যাডিং, তারপর আপনার মার্জিন টপ দিতে চাই, তাহলে কি করতে হবে? এখানে ক্লাস অথবা আইডি ইউজ করতে হবে। এখানে ডিপ দেওয়ার দুটো ডিফারেন্ট ক্লাস লাগবে। এখানে ডিপ দেওয়ার প্রশ্ন আসলো কই থেকে আমি বুঝলাম না। এখানে আরো আরো কে যেন আরো কি কি উত্তর দিলেন, সেগুলো কোথায় থেকে আসলে আমি বুঝলাম না। তো এখানে ধরেন আমি দিলাম এটার নাম অ্যাঙ্কর, বা এটা দিলাম আমি কি বলে যে BTN1, এটার নাম দিলাম BTN2, এটার নাম দিলাম BTN2। দিয়ে এখানে আমি BTN1 এর পরিবর্তে এখানে BTN2 দিই। এখানে এসে তাহলে কি করতে হবে? এখানে এসে আমাদেরকে BTN1, মাইক্রোফোনটা অফ করি, এখন আর কিছু জিজ্ঞেস করতেছি না। BTN1 এরপরে যদি ডিফারেন্ট কালার চাই তাহলে আমরা এই পুরোটাকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিতে পারি। দিয়ে এখানে ধরেন আমি BTN2, এটা জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, অন্য কোনো কিছু চেঞ্জ করতে চাই না, ঠিক আছে? তাহলে তো আমার সবগুলো আর ওভাররাইট করার প্রয়োজন নাই। ধরেন এখানে শুধু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, তাহলে এখানে এসে আমরা দিয়ে দিতেছি এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই ব্ল্যাক, তাই যে ব্ল্যাক দিয়ে দিলাম। এবার যদি আমরা আউটপুট দেখি, এবার যদি রিফ্রেশ করি তাহলে দেখেন একটার ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে কি বলে আপনার অ্যাকোয়া কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপনার কি বলে যে ব্ল্যাক, ঠিক আছে? সো এইভাবে আপনারা দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল করতে পারবেন। জি বলেন। আচ্ছা, আচ্ছা, এরপরে গত ক্লাসে একজন জানতে চাইছিলেন যে আপনাদের ফন্ট কিভাবে ইউজ করতে হবে। তো এখন দেখেন আপনার এই ব্রাউজারে যে ফন্ট ডিফল্ট অবস্থায় আছে সেই ফন্টটাই কিন্তু এখানে পাচ্ছেন। বাট আপনি কি চান? আপনি চাবেন যে আপনার ওয়েবসাইটে ডিফারেন্ট ফন্ট ইউজ করা হোক। সো আমরা ফন্ট কিভাবে ইউজ করতে পারি? ফন্ট ইউজ করার জন্য আমরা চলে যাব এই সাইটটাতে, গুগল ফন্টস। গুগলে গিয়ে লিখবো গুগল ফন্টস, লিখে সার্চ করব। সো এখানে এসে গুগল ফন্টস এটাতে ক্লিক করি। ক্লিক করে ধরেন এখানে এই যে উপরে যেগুলো দেওয়া আছে এগুলাই হচ্ছে এক একটা ফন্ট। যেমন এই ফন্টটার নাম হচ্ছে রোবোটো, এই ফন্টটার নাম হচ্ছে মাউস মডার্নো, এটা হচ্ছে আপনার ব্যালাসামিক সেন্স, এরপরে আছে ওপেন সেন্স, এরপর আছে মনসেরাট, নোটো, ল্যাটো, ঠিক এরকম ভাবে অনেকগুলো ফন্ট এখানে দেওয়া আছে। সো আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন তখন আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে আপনি কোন ফন্ট ইউজ করবেন ওনার ওয়েবসাইটে। তো গুগল ফন্টস এটাতে যদি আমরা আসি, এটাতে দেখবো অনেক ফ্যান্সি টাইপের ফন্ট আছে। যেমন এই ফন্টটা কত, একটা মাত্র স্টাইল আছে। তো যেগুলো ফন্ট স্টাইল এত কম, মাত্র একটা স্টাইল, এই ফন্টগুলো আমরা সাধারণত ব্যবহার করবো না, ঠিক আছে? যে ফন্টগুলো 4টা 5টা 6টা বাইরে পড়ে, এবং আমি কিছু ফন্টের নাম বলে দিচ্ছি, ল্যাটো, রোবোটো, তারপরে হচ্ছে আপনার মুলি, তারপর হচ্ছে পপিন্স, তারপরে হচ্ছে ওপেন সেন্স, তারপর হচ্ছে প্লে ফেয়ার। এই ফন্টগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এই ফন্টগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তাছাড়া এরপরেও যদি আপনার ক্লায়েন্ট আপনাকে নির্দিষ্ট করে কোনো ফন্ট ইউজ করতে বলে
তাহলে অবশ্যই তার ক্রাইটেরিয়া আপনাকে মেনটেন করতে হবে, কারণ কাজটা যেহেতু তার। তো ধরেন আমি এখান থেকে এসে যে রোবটো যে ফন্ট আছে এটাকে ব্যবহার করবো আমার ওয়েবসাইটে। এখন এটাকে ব্যবহার করতে হলে কি করতে হবে সেটা একটু খেয়াল করি। এখানে ব্যবহার করতে হলে এই ফন্টের এটার উপর আমরা ক্লিক করব। আচ্ছা, এখান থেকে ক্লিক করার পরে এখানে দেখেন বিভিন্ন স্টাইল দেওয়া আছে, যেমন ফন্ট ওয়েট আমি বলছিলাম না যে ফন্ট ওয়েট 100 থেকে শুরু করে আপনার 900 পর্যন্ত হতে পারে। এখানে দেখেন প্রত্যেকটা ফন্টের ওয়েট দেওয়া আছে, এটা থিন, এটা হচ্ছে থিন এবং আইটালিক হবে, এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে লাইট 300 আইটালিক, এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে রেগুলার, এরপর হচ্ছে এটা রেগুলার 400 আইটালিক, ঠিক একই রকম ভাবে যেতেই থাকবে, ঠিক আছে। তো আমাদের এখান থেকে দিতে হবে যে আমরা কোনটা ইউজ করবো। তো আমাদের সাধারণত এত থিন কিন্তু লাগে না, পেজে মিনিমাম আপনার 300 থেকে শুরু হয়, বেশিরভাগ ক্ষেত্রে 400 থেকে, বাট কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 300 পিক্সেলের ফন্ট অনেক সময় ইউজ করা হয়ে থাকে। সো যেহেতু আমরা 300 থেকে নিব, তাহলে এই যে সিলেক্ট দিস স্টাইল এটাকে ক্লিক করি। এরপরে ধরেন আমাদের 400 লাগবে, তাহলে 400 এখানে ক্লিক করি। তাহলে দেখেন আমি যেগুলো ক্লিক করতেছি সেগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এরপরে ধরেন আমার 700 লাগবে, সো 700 এর এখানে ক্লিক করি, 700 এখানে অ্যাড হচ্ছে। এরপরে এখান থেকে ধরেন 900 যদি লাগে তাহলে এটা সিলেক্ট করি, তাহলে দেখেন এই চারটা এবার অ্যাড হয়ে গেল। এবার আমরা এই ফন্টগুলোকে ইউজ করবো কিভাবে? এই ফন্টগুলোকে ইউজ করার জন্য এই যে এমবেড নামে পাশে যে ট্যাব আছে এটাতে যাবো। আসার পরে দেখেন এখানে খুব সুন্দর করে বলা আছে যে আপনি যদি ফন্ট ইউজ করতে চান তাহলে আপনার এইচটিএমএল হেড ট্যাগের মধ্যে এই কথাটুকুন দিয়ে দিতে হবে, যে লিঙ্ক ট্যাগ আমরা কোথায় ব্যবহার করি? হেড ট্যাগের মাঝখানে। সো এইখানে আসলে এইভাবে অ্যাড করতে পারি, অর আপনি যদি ইম্পোর্ট এই ট্যাগের মাঝখানে, এটা হচ্ছে লিঙ্ক ট্যাগের মাধ্যমে আপনি অ্যাড করতেছেন। এরপরে যদি আপনি যে ডানের এটাতে ক্লিক করেন তাহলে এটা হচ্ছে আপনার ইম্পোর্ট ট্যাগের মধ্যে যদি ইউজ করেন বা মাধ্যমে যদি ইউজ করেন তাহলে আপনাকে এটা ইন্টারনাল সিএসএস লিখতে হবে ইদার, অর আপনি এটা এক্সটার্নাল সিএসএস ফাইলের প্রথমে এই যে এতটুকু দিয়ে দিতে হবে। এক্সটার্নাল সিএসএস ফাইলে কি এরকম স্টাইল কোনো ট্যাগ থাকে? কোনো ট্যাগ থাকে না। সো এখানে এরা যেটা বলতেছে এটা ইন্টারনালি বলে দিতেছে, বাট আপনি যদি এক্সটার্নাল ইউজ করতে চান তাহলে এই যে এই স্টাইল ট্যাগ এবং এই স্টাইল ট্যাগ এই দুটাকে মুছে মানে নেওয়ার দরকার নাই, জাস্ট মাঝখান থেকে এটা নিয়ে নেবেন, ঠিক আছে। সো আমরা এই ওয়েতে না, আমরা লিঙ্কের মাধ্যমে করতে চাই। সো লিঙ্কের এখানে ক্লিক করে এই যে পুরোটুকুনকে আমরা কপি করে নেব। এবং দেখেন এখানে আপনি রোবটের যেগুলো নিয়েছিলেন 300 নিয়েছিলেন, 400 ওয়েট নিয়েছিলেন, 700 নিয়েছিলেন, 900 নিয়েছিলেন, সো এগুলা কিন্তু এখানে আপনার কি বলে যে চলে আসছে। তো এবার আপনি এখান থেকে এটাকে কপি করে নেন, কপি করে নেওয়ার পর এটা কোথায় রাখতে হবে? আপনার কি বলে যে index.html এর হেড ট্যাগের মাঝখানে রাখতে হবে, তাই তো? তাহলে আমরা হেড ট্যাগের মাঝখানে এইখানে এসে রাখতেছি। এটা উপরে নিচে হলে কোনো প্রবলেম নাই, এটা স্টাইলের নিচেও দিতে পারতেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। বাট আমি সাধারণত যে আমার যে নিজের style.css এটাকে সবার পরে রাখি, আর অন্য যে স্টাইল ফাইলগুলো থাকে এগুলোকে একটু উপরের দিকে রাখি। এটা হচ্ছে যার যার পার্সোনাল চয়েস, এটা কোনো মানে জাদু মন্ত্র নাই বা এটা এইভাবে ইউজ করতে হবে এরকম কিন্তু কিছু না। সো এইবার এটা দিয়ে দিলাম, এটা দেওয়ার পরে যদি আমরা এবার এসে আমাদের সাইটটাকে রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমাদের সাইটে কোনো পরিবর্তন হয় না। আমরা লিঙ্কে কি বলে যে ফন্ট অ্যাড করছি, তারপরে আমাদের কোনো হয় না, কি বলে ফন্ট চেঞ্জ হয় না। এখন ফন্ট চেঞ্জ করতে হলে তাহলে কি করতে হবে? এই যে দেখেন এই সাইটটাতে অর্থাৎ গুগল ফন্টস এই সাইটটাতে গেলে দেখেন এখানে সুন্দর মতো লিখে দেওয়া আছে ফন্ট ফ্যামিলি। প্রত্যেকের ফ্যামিলি থাকে না? তো এখানেও ঠিক একই রকম প্রত্যেকটা ফন্টের ফ্যামিলি থাকে, যেমন এই ফন্টটার ফ্যামিলির নাম হচ্ছে রোবোটো সানসেরি, ঠিক আছে। তো আমরা এই ফন্টটা যদি ইউজ করতে চাই তাহলে আমাদের এই যে ফন্ট ফ্যামিলিটাকে নিয়ে নিতে হবে, নিয়ে এবার কোডিং এ আসি। এসে ধরেন আমি হেডিং এ এই ফন্টটা দিয়ে দিতে চাই মনসেরা কি বলে রোবোটো, তাহলে আমার হেডিং H1। সো H1 কই? H1 কি নিয়েছি? কোনোটা নিই নাই। সো আমরা এখানে এসে H1 এটাকে সিলেক্ট করে দিই দিয়ে যে এটাকে পেস্ট করে দিই। তাহলে H1 এ ফন্ট ফ্যামিলি পাবে রোবোটো সানসেরি। চলেন দেখি। এবার যদি আমার পেজ এসে রিফ্রেশ করি, একটু খেয়াল করবেন এখন আছে এরকম লেখা, তাই তো? আমি জাস্ট রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন ফন্টের স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এবং এবার যদি এখানে এসে H1 এটাতে ক্লিক করেন তাহলে দেখেন কি দেখাচ্ছে ফন্ট ফ্যামিলি রোবোটো সানসেরি। তো আমি কিন্তু H1 এর ফন্ট ফ্যামিলিকে চেঞ্জ করলাম। একটা ওয়েবসাইট তৈরি করতে হলে 2টা ফন্ট ম্যাক্সিমাম ব্যবহার করা হয়, এর বেশি ফন্ট ব্যবহার করা হয় না। এরকম না যে আমি প্রথমে যে সেকশনটা করতেছি এটাকে 2 রকম ফন্ট ইউজ করতেছি, এরপরে যখন যে সেকশনে যাচ্ছি সেটাতে গিয়ে আবার আরেক রকমের ফন্ট ইউজ করতেছি, এগুলো কিন্তু ব্যাড হ্যাবিট আর কি বলা চলতে পারে, মানে কোডিং এর ভাষায়। সো এই জন্য যেটা করা হয় যে একটা ওয়েবসাইট তৈরি করতে হলে ম্যাক্সিমাম 2 থেকে 3টা, এর বেশি কখনোই না, ঠিক আছে। সো এটাকে আমরা তাহলে একটা ফন্ট ইউজ করলাম রোবোটো, এরপরে আমরা প্যারাগ্রাফে চাই আরেকটা ফন্ট ইউজ করতে, তাহলে আমাদের আরেকটা ফন্ট সিলেক্ট করে নিতে হবে। চলেন দেখি আরেকটা ফন্ট কিভাবে নিতে পারি। সো এখান থেকে গুগল ফন্টস এটাতে ক্লিক করি, ক্লিক করে আমরা রোবোটো নিয়েছিলাম, এবার ধরেন আমরা এসে নিতেছি মুলি। সো এইখানে ফন্ট সার্চ করতে পারবেন, যেমন দেখেন এখানে এসে দেখি আমি মুলি লিখে কোনো ফন্ট আছে কিনা মুলি নামে, দেখেন এখানে মুলি নামে একটা ফন্ট পাচ্ছি।
সো আমরা মুলি এখানে ইউজ না করে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে প্লে ফেয়ার। এই যে প্লে ফেয়ার ডিসপ্লে। তো ধরেন আমরা এখান থেকে এসে যে প্লে ফেয়ার ডিসপ্লেটা ইউজ করতে চাই, তাহলে আবার এখানে ক্লিক করতে হবে। ক্লিক আচ্ছা, সো এবার প্লে ফেয়ার ডিসপ্লে এটা ব্যবহার করতে চাই, তাহলে প্লে ফেয়ার ডিসপ্লে ধরেন আমার একটা ডিজাইন লাগবে, আমার যদি না লাগে সবগুলো, আমি কিন্তু নিশ্চয়ই 400 থেকে শুরু করে সবগুলোকে সিলেক্ট করবো না, কারণ আপনার এই ফন্টগুলা ব্রাউজারে লোড হইতেও কিন্তু সময় লাগে। সো আপনার ধরেন একটা ওয়েবসাইটে শুধুমাত্র 600 লাগবে, কি বলে যে সেমি বোল্ড এটা লাগবে, তাহলে শুধু এটাকেই সিলেক্ট করে রাখবে। তো আমি এটাকে দিতে চাই হেডিং গুলাতে, আর যেটা এর আগে যেটা নিয়েছি রোবটও, সেটা আমরা প্যারাগ্রাফে দিতে চাই। সো হেডিং গুলোতে নিলে হেডিং গুলো একটু বোল্ড টাইপের হয়। সো এখান থেকে এসে আমি এই যে বোল্ড 700 এইটাকে সিলেক্ট করলাম। এটাকে যখন সিলেক্ট করবো তখন দেখেন এর মধ্যে দুইটা লিঙ্ক এখন চলে আসছে, যে প্লে ফেয়ারও আছে, রোবটও আছে। সো এখন এই একটা লিঙ্ক আমার কপি করে নিলেই হবে, কারণ এই একটা লিঙ্কের মধ্যেই আমার প্লে ফেয়ার এবং রোবটও দুইটাই অ্যাড হয়ে গেছে। সো এই একটা লিঙ্ক আমরা এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এইখানে এসে এইখানে সেই লিঙ্কটুকু পেস্ট করে দিলাম, আগের লিঙ্কটুকে রিপ্লেস করে পরের লিঙ্কটুকু দিলাম। দেওয়ার পরে এইবার সাইটে আসি, সাইটে এসে যে ফন্ট ফ্যামিলি যেটা আছে এটা এখান থেকে কপি করে নিই, প্লে ফেয়ার ডিসপ্লে, এটাকে কপি করে নেওয়ার পরে এখান থেকে কপি করে নিয়ে দেন এখান থেকে এসে আমরা প্লে ফেয়ার ডিসপ্লে যেটা আছে এটাকে হেডিং এ দিতে চাই। সো এটাকে হেডিং এ দেই। দেন এই যে আর রোবটও যেটা আছে এটা আমরা এখান থেকে কাট করে নিই, কাট করে নেওয়ার পরে এখান থেকে এসে এগুলোকে প্যারাগ্রাফে দিতে চাই, ঠিক আছে? প্যারাগ্রাফে দিয়ে দিলাম। তাহলে আমার এখানে কয়টা ফন্ট ইউজ করা থাকলো, কয়টা ফন্ট ফ্যামিলি, একটা হচ্ছে প্লে ফেয়ার, একটা হচ্ছে রোবট। এবার যদি সাইটে গিয়ে দেখি, এবার এরকম ছিল তাই তো। এবার যদি সাইডে গিয়ে দেখি, তাহলে দেখেন এইটা পেয়েছে এবার প্লে ফেয়ার, এটা পেয়েছে রোবটও। কেমন করে বুঝবো? এটাতে যদি ইন্সপেক্ট করি তাহলে দেখেন এই যে পিতে পাচ্ছে রোবটও এবং H1 এটাকে যদি ইন্সপেক্ট করি এটাকে পাচ্ছে প্লে ফেয়ার। এখন এখন বলেন যে ফন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বা কারো কোনো কোয়েরি আছে? জ্ঞানী, আমি একটা হোম পেজ ক্রিয়েট করছি ফর আইডি লাইন ক্লাস দিয়ে করা যাবে। আচ্ছা, বলছে দুইটা বাটন, কি বলছে আনিশা, যে আমার দুইটা বাটনের মাঝখানে স্পেস আসতেছে না, প্যাডিং ইউজ করে না করে মার্জিন ইউজ করেন তাহলে আসবে। এই যে একজন বলে দিচ্ছে যে মার্জিন ইউজ করেন। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার, বুঝছি ক্লিয়ার। আর কোনোভাবে কি ফন্ট ফ্যামিলি ইউজ করা যায়? না, না আর কোনোভাবে ফন্ট ফ্যামিলি ইউজ করা যায় না, দুইভাবে ইউজ করা যায়। সো এখানে এই যে দেখেন এই বাটনগুলোর দুইটার মাঝখানে যদি দিতে চান ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে যে বাটন 1 দেওয়া ছিল এটার এখানে অবশ্যই ডিসপ্লে ইনলাইন ব্লক এটা ইউজ করতে হবে। আপনি মনে হয় ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করেন না। যদি করে থাকেন তাহলে এবার মার্জিন কোন সাইডে দিতে চান, যদি এইটাকে সিলেক্ট করি তাহলে এটা ডানে দিব, আর যদি এই বাটনকে সিলেক্ট করি তাহলে বামে দিব, ঠিক আছে? তো এইটাকে যেহেতু সিলেক্ট করতেছি সেহেতু আমি লিখতেছি মার্জিন রাইট, মার্জিন রাইট লেটস সে 20 পিক্সেল। এই দেখেন মার্জিন রাইট যখন 20 পিক্সেল দিছি মার্জিন পেয়ে যাচ্ছে, মার্জিন রাইট। সো এটা কোথায় ছিল? বাটন 1, তো
সো এরকম আসলো। এরপরে ধরেন আমরা যদি এটাকে ফলো করি, এবার এইখানে এসে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখায় বাটনের এইখানে দেখেন আমার বাটনগুলো কি ছিল, আপনার হচ্ছে যে রাউন্ড ছিল, বাট এইখানে দেখেন বাটনগুলোর সাইডগুলো কি একটু ইয়ে করা না, আপনার হচ্ছে সার্কেল টাইপের করা না। সো এগুলাকে যে প্রপার্টির মাধ্যমে করতে হয় সেই প্রপার্টিকে বলা হয় বর্ডার রেডিয়াস। এখন আমরা এটা কিভাবে করব, এই যে এখানে ক্লিক করে আবার ইন্সপেক্ট করি। আপনারা কিন্তু চাইলে ডিরেক্ট এখানে কোড লিখতে পারবেন, অনেকে হয়তো একটু বুঝতে অসুবিধা হয়, এখানে কিন্তু ডিরেক্ট কোড লিখতে পারবেন। যেমন এইখানে এসে যদি বাটন দেখেন, বাটন 1 এখানে আমি লিখতেছি ধরেন বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াসেরও 4টা ভ্যালু থাকে, যেমন প্যাডিং এর 4টা ভ্যালু থাকে, ঠিক বর্ডার রেডিয়াসেরও এরকম করে 4টা ভ্যালু দেওয়া থাকে। ঠিক আছে, তো আমরা এখানে 4টা ভ্যালু ইউজ না করে দুইটা দুইটা করে ব্যবহার করবো, যদি 4টা লাগে 4টা ব্যবহার করবো। এটা হচ্ছে আপনার উপরে এবং ডানে, এটা হচ্ছে নিচে বামে। সো এটা সো এখানে আমরা ধরেন প্রত্যেকটাকে 10 করে দিতে চাই, তো 4টার ভ্যালু যেহেতু 10, সো আমার এইভাবে ইউজ করার দরকার নেই, আমি ডিরেক্ট তাহলে একটার মাধ্যমে লিখে দিতে পারি। যদি একটা দিয়ে দিই, এটার অর্থ হচ্ছে 4 সাইডেই 10 করে পাবে। এবার যদি দেখি, এবার যদি গিয়ে দেখি, তাহলে দেখেন এই যে কর্নার হয়ে গেছে, ঠিক আছে। বাট আমি যদি এটা এই ইয়ের মাধ্যমে করতাম, এখানে এসে ভিজুয়ালি দেখে দেখে করতে পারতাম, তাহলে কিন্তু আমার এই মাপটা নিয়ে সুবিধা হতো। যেমন এখন যদি আমি করতে চাই, তাহলে এটাকে আমি দেখেন এখান থেকে এসে ধরেন কত দিয়ে দিতে চাচ্ছি, 25 পিক্সেল। সো 25 পিক্সেল দিলে এরকম হয়ে যাবে। তাহলে আমরা এখন এই কোডটুকুনকে এসে এখানে এসে লিখতেছি 10 পিক্সেলের জায়গায় এখানে এসে লিখতেছি 25 পিক্সেল। এটাতেও পরেরটাতে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিতেছি 25 পিক্সেল, বর্ডার রেডিয়াস 25 পিক্সেল। এবার যদি আমরা রিফ্রেশ করি, তাহলে দেখেন দুইটা বাটনের ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা আসবো পরের সেকশনটাতে। পরের সেকশনটাতে যদি আসি, এখন পরের সেকশনে সিম্পলি কি দেওয়া আছে, একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, একটা টেক্সট দেওয়া আছে। সো এই ডিপটাকে আলাদা করে নিয়ে আপনাদের দেখানোর দরকার আছে যে আগের ডিপটাই তো জাস্ট এখানে সাদা কালার দেওয়া আছে, যেখানে আপনার আমি দিয়েছিলাম অন্য একটা কালার, এখানে সাদা কালার দেওয়া আছে। সো এই ডিপটা ইগনোর করতেছি, এরপর আমরা এই ডিপে আসি। এই ডিপে আসলে দেখেন এই যে এইটাকে যদি একটা সেকশন চিন্তা করি, এইটাকে, কারণ ওপরে কি ছিল, ওপরে ছিল আপনার একটা হেডিং এবং প্যারাগ্রাফ, এবং এই সাইডে আসলে দেখেন ডান সাইডে একটা কলাম আছে, বাম সাইডে একটা কলাম আছে, তো দুইটা অংশ আছে, এক সাইডে কিছু লেখা আছে, এক সাইড আছে আপনার ইমেজ গুলা। তো এই সেকশনের তুলনায় কিন্তু এই সেকশনটা ডিফারেন্ট, সো এটাকে আমরা আলাদা একটা সেকশন হিসেবে তুলনা করতে পারি। তো এই সেকশন যদি আমরা আলাদাভাবে তুলনা করি, তাহলে এখানে দেখেন দুইটা আছে, একটা হচ্ছে লেফট সাইডে, একটা হচ্ছে রাইট সাইডে। তো প্রথমে আমরা যখনই কোনো সেকশন নিই, প্রথমে আমরা একটা সেকশন কল্পনা করি, কল্পনা করার পরে এর ভেতরে কয়টা কলাম আছে। সো এই যে সেকশন যেগুলো বলতেছি, সেকশন অর্থ হচ্ছে আপনার ব্রাউজার বা আপনি যেটার মাধ্যমে দেখতেছেন সেটা ডান থেকে শুরু করে বাম থেকে শুরু করে ডান পর্যন্ত চলে যদি যান, এটাকে বলা হয় রো। আর কলাম বলা হয় সাধারণত, কলাম বলা হয় টপ টু বটম, অর্থাৎ উপর থেকে নিচে যেগুলো, এগুলোকে কলাম বলতেছে। তাহলে এখানে কি একটা রো আছে না, কারণ দেখেন এই যে ডান থেকে বামে একটা, আর কলাম আছে কয়টা, এইটা একটা কলাম, এইটা একটা কলাম। এই রো আর কলামের ব্যাপারটা কি বুঝছি, প্রত্যেকটা পেজ কাজ করতে হলে এইটাই মাথার মধ্যে ঢুকে নিতে হবে যে কয়টা রো নিব এবং রো এর মধ্যে কয়টা কলাম নিব। হ্যাঁ, সিএসএস ক্লাস এলিমেন্ট একই ইয়াতে ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। পিকচারের উপরে কি কিছু লেখা যায়? হ্যাঁ, লেখা যায়, হ্যাঁ করতে পারেন, বাট একটা ইউজ। আচ্ছা, তারপরে কি হচ্ছে ক্লিয়ার ভাইয়া, তারপর ক্লিয়ার। আচ্ছা দেখেন, আপনাদেরকে এইটা একটু দেখাই, কোনটা যেন, এটা দেখেন। আপনাদেরকে আমি জানি না, এটা হয়তো আমি বলতেছি না যেটা আপনাদের এন্ড থেকে হয়তো কোনো প্রবলেম। এখানে যখন আমরা একটা ব্যাচ শুরু করি, তখন আমাদেরকে আমাদের মেন্টরকে একটা করে সিলেবাস দেয়া হয় যে কোন সিলেবাসটা আমরা ফলো করব। তো এখানে এসে দেখেন প্রথমে ওয়ার্ডপ্রেস ছিল, তো প্রথমে ওয়ার্ডপ্রেস গেলে কিন্তু এইচটিএমএল সিএসএস একটু বুঝতেন না, তো এই কারণে আমি এইচটিএমএল সিএসএস শুরু করছি। এরপরে দেখেন এইচটিএমএল সিএসএস এসে আপনাদের কয়টা ক্লাস ছিল, 3টা, তাই তো। এখানে দেখেন যেই কথাগুলো লেখা আছে শুধু সেইটা দেখেন যে আমি টাচ করছি কি টাচ করি না। এখানে এসে এই যে ডে 5 সিনট্যাক্স, ট্যাগ, সিম্যান্টিক্স ব্যাপারটা এখনো বলি না, এটা আজকের ক্লাসে বলবো, প্রথম ক্লাসে বললে এটা বুঝবেন না। এরপরে অ্যাট্রিবিউট, তারপর সিভি তৈরি করতে দিছিলাম, ঠিক আছে। তারপর এরপরের ক্লাসে এসে দেখেন, এরপরের ক্লাস কি ছিল, 6,
এরপর এসে দেখেন CSS3 কন্টেইনার অর্থ হচ্ছে CSS, কি বলে ডিভ। এরপর গুগল ফর্মস, এরপর কিভাবে ফর্ম তৈরি করতে হয় সেটা আজকে দেখাবো। এবং দেখেন এই ক্লাসের অর্থাৎ লাস্ট ক্লাসে যেটা দেওয়া ছিল যে কি ধরনের সিএসএস থাকবে, কোনগুলো ব্লক লেভেল এলিমেন্ট, কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, সিলেক্টর কি জিনিস, বক্স মডেল কি জিনিস, অর্থাৎ মার্জিন প্যাডিং কিভাবে ইউজ করতে হয়, সবগুলাই কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে। সো যেগুলো দেখানো হচ্ছে এগুলো একটু দেখি। এখন অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া এর চেয়েও বেশি জানা যায়, কারণ অনেকে হয়তো এই ব্যাপারগুলো জানি, এখন জানা গেলে আমি তো কিছু করতে পারতেছি না, কারণ এখানে অনেকেই আছে যারা বেসিক থেকে শুরু করতে চাচ্ছেন। আমার তো আপনাদের শেখাইতে কোনো প্রবলেম, এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন এখানে দেওয়া ভুল আছে। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা। আমি যদি এইখানে শুধু এই যে এখানে সলিড কালার দিছি না, এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা যায়, এখানে হচ্ছে আপনার ইমেজ ইউজ করা যায়, অনেকভাবে ইউজ করা যায়, কিন্তু আপনাদের এই কোর্স ফোকাস করা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। তো আপনাদের যে প্রপার্টিগুলো দেখানো হচ্ছে, আপনারা জাস্ট এই প্রপার্টিগুলোর সাথে পরিচিত হন। কারো যদি ফার্দার জানার ইচ্ছা থাকে তাহলে এই যে দেখেন এই সাইটটা বলে দিতেছি, W3 স্কুলস। অনেকে হয়তো এই সাইটটার সাথে অলরেডি পরিচিত। এই যে w3schools.com, এটা যাবেন। এইখানে যাওয়ার পরে এখান থেকে এসে যে HTML, এটা যদি ওপেন করেন, এটাকে ওপেন করার পরে দেখবেন যে এই সাইডে আসলে HTML এর অনেকগুলো আছে, প্রপার্টি আছে, যেগুলো আপনারা চাইলে শিখতে পারবেন এবং এখানে প্র্যাকটিস করা যায়। যেমন দেখেন এই যে এডিটর কি জিনিস, এলিমেন্ট, অ্যাট্রিবিউট, আপনাদের মোটামুটি এখান থেকে সবগুলো লাগে না, কিছু কিছু দেখবেন যে আপনাদের ক্লাসেই শেখানো হয়ে গেছে। এবং যেই কয়টা প্রপার্টি দেখানো হয়েছে এর বাইরে খুবই অল্প সংখ্যক প্রপার্টি লাগবে। আচ্ছা, সো এখান থেকে এটা আসলাম। এরপরে এই যে রো কলামের ব্যাপারে একজন ভাই জানতে চাইছিলেন, একটু দেখাই। রো হচ্ছে আপনার বাম থেকে শুরু করে ডান পর্যন্ত পুরোটাই। যেমন এই যে নিচের এই সেকশনটার কথা ভুলে যান, ট্রাভেল দ্য ওয়ার্ল্ড এবং ইমেজ, তাহলে ওপরের এই পর্যন্ত যদি চিন্তা করি তাহলে কয়টা রো আছে, কয়টা আছে আপনার রো আছে, একটা রো। যেমন এই পুরোটার কথা যদি চিন্তা করি তাহলে এইখানে এসে এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে একটা রো, এর ভেতরে কোনো কলাম আছে, কলাম নাই। বাট পরের এটা যদি চিন্তা করি তাহলে যে দেখেন ডান থেকে শুরু করে বাম পর্যন্ত নিচ্ছি, সো এইটা পুরোটা হচ্ছে একটা রো। এই রো এর ভেতরে এসে কয়টা কলাম আছে কিভাবে কাউন্ট করতেছি, এই যে টপ টু বটম। সো এখান থেকে নিয়ে এইটা একটা কলাম, এটা একটা কলাম, দেন এখান থেকে শুরু করে এই যে ইমেজ যেটা আছে এটা একটা কলাম। তার মানে এই সেকশন আছে একটা রো, দুইটা কলাম। ঠিক আছে, আশা করি এবার বুঝতে পারছেন। আচ্ছা, সো এখানে এসে তাহলে আমরা এবার দুইটা কলাম নেই। আচ্ছা, আননোন নামে যিনি আছেন আপনার নাম কি? আননোন নামে যিনি আছেন আপনার নাম কি? আমার নাম আব্দুল হক। ভাই যখন কথা না বলবো তখন একটু মাইক্রোফোনগুলো অফ রাখতে হবে, ঠিক আছে? যখন প্রয়োজন হবে তখন তারপর মাইক্রোফোন অন রাখতে পারতেছেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এবার তাহলে কি করব, আমরা দুইটা কলাম নেব। তো চলেন কলাম কিভাবে নিতে পারি। তাহলে সেকশন 1 আমাদের ডান, এরপরে আসতেছি সেকশন 2 তে। তাহলে এই যে দেখেন কমেন্ট করা শেষ, এর নিচে আসি তাহলে আমরা। এর নিচে এসে এইবার এখানে এসে আমরা লিখতেছি ডিভ ডিভ, এখানে এসে আমরা ক্লাস লিখতেছি ক্লাস সেকশন 2। ঠিক আছে, তাহলে সেকশন 2 নামে একটা ক্লাস নিলাম এবং এটাকে আমরা কপি করে নিয়ে নিচে পেস্ট করে কমেন্ট আউটে লিখে দিতেছি যে সেকশন 2 এন্ডস, যাতে আমাদের নিজের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। এবং HTML ও CSS এসে একই রকম, এখানে আমার CSS শেষ হয়েছে, তো এখানে এসে আমরা লিখে দিতে পারি যে কি বলে যে সেকশন 1 এন্ডস। ঠিক আছে, তো এখানে এসে আমরা দুইটা কলাম নিব। তো দুইটা কলাম নেওয়ার জন্য একটু খেয়াল করি সবাই, কি করতে হবে, দুইটা ডিভ নিতে হবে, কিছুই না। এরপর ডিভকে কিছু প্রপার্টি ধরিয়ে দিতে হবে CSS এর। তো প্রথম ডিভটা দিলাম, নাম দিলাম ধরেন, দেখেন কিভাবে এখানে ডিভ ডিরেক্ট না লিখলেও হয়।
এই যে এইভাবে যদি ডট, আচ্ছা এত কঠিন করে বুঝবে না, ডিভ দিয়ে করি। ডিভ ডিভ এটা একটা ডিভ, এরপরে এসে এটা একটা ডিভ, তো দুইটা ডিভ নিচ্ছি। এবার ডিভের মধ্যে ক্লাস দিব, ঠিক আছে? তো এই ডিভের নাম আমরা দিতেছি ক্লাস, দিয়ে দিতেছি হচ্ছে সেকশন টু, সেকশন টু লেফট, এটা হচ্ছে লেফট সাইডে থাকবে, এখানে এটা নাম দিলাম সেকশন টু লেফট। এবং এরপরে যেটা নিব সেটার নাম দিব সেকশন টু রাইট। এই ক্লাসের নামগুলো আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কি হিসেবে দিবেন, এটার বাধা ধরার কোনো নিয়ম নাই। সো এটা থাকবে রাইট সাইডে, কারণ এখানে এসে দিতেছি আমরা রাইট। এতটুকু লেখার পর এবার যদি আমরা আউটপুট দেখি, কোনো কিছু কি আসবে? কোনো কিছু আসবে না। দেখেন এখানে যদি আসি, এখানে এসে যদি রিফ্রেশ করি, দেখেন কোনো কিছু কি আসছে? কোনো কিছু আসে না। সো আমাদের এবার কি করতে হবে, ডিভের মধ্যে গিয়ে কোনো প্রপার্টি মানে কোনো এলিমেন্ট দিতে হবে এইচটিএমএল এ, তাহলেই শুধু আসবে। তো এই যে সেকশন টু লেফট, এটার ভেতরে যাই, এখানে একটা স্পেস দিয়ে আমাদের বোঝার সুবিধার্থে, অন্য কোনো কারণ নাই। এর ভেতরে এসে আমাদের কি থাকবে, লেখা থাকবে। আর ডান সাইডের যেটা, এই যে এখান থেকে আমি বলতেছি, ডান সাইডে যেটা সেটাতে ইমেজ থাকবে। সো আমরা ডান সাইডের ইমেজটা নিয়ে নিই। সো এইখানে এসে ইমেজ দেওয়ার জন্য আমাদের কি ট্যাগ ইউজ করতে হয়? আইএমজি ট্যাগ। সো আইএমজি ট্যাগ দিয়ে দিলাম। এরপরে আমাদের ফোল্ডার, ইমেজ ফোল্ডারের মধ্যে কি কোনো ইমেজ ফাইল আছে? কোনো ইমেজ ফাইল নাই। তো আমাদের কি করতে হবে, আমাদের ইমেজ ফাইল নিয়ে নিতে হবে। তো চলেন আমরা ইমেজ ফাইলটা নিই। ইমেজ ফাইলটা নিলাম। এবার এর ভেতরে এসে আমরা ইমেজের নাম দিতেছি, ইমেজের নাম দিতেছি ইমেজ ফোল্ডার জি ইমেজ ফরওয়ার্ড স্ল্যাশ। এইখানে অনেকে এসে একটা এখানে বলে রাখি, আপনাদের যারা উইন্ডোজ ইউজ করেন তাদের অনেক সময় হয়তো ফাইলের এক্সটেনশন দেখা যাচ্ছে না। যেমন যে ইমেজটা মাত্র নিয়েছেন, এই ইমেজের লাস্টে যে ডট পিএনজি আছে এটা না। তো এটা কিভাবে এক্সটেনশন শো করতে হয় বা হাইড করতে হয়, এটা কিন্তু আমি বলে দিয়েছিলাম প্রথম ক্লাসে, যে উইন্ডোজে কিভাবে এটা করতে হয়। যদি না পারেন তাহলে আবার ওই ক্লাস দেখবেন, ওইখানে গিয়ে গুগলে কিভাবে লিখতে হয় সেটাও বলছিলাম। বলার পরে দেখবেন যে এইখানে কি এক্সটেনশন আছে। অনেকেই ইমেজের ক্ষেত্রে ইউজ করতেছেন কি, ধরেন অ্যাবাউট আস ফর ডট জেপিজি ডট পিএনজি, ইমেজ কি পাবে? ইমেজ পাবে না। কিন্তু ইমেজের একটা এক্সটেনশন হয়, সেটা জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, গিফ হতে পারে, এগুলা হতে পারে। সো এইখানে অবশ্যই একটা মানে একটা এক্সটেনশন যাতে থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সো এই ইমেজের এক্সটেনশন হচ্ছে পিএনজি। তাহলে আমরা এবার এসে এখানে এসে লিখি ইমেজের নাম কি ছিল, অ্যাবাউট আস অ্যাবাউট আস পিএনজি। সো এইটা। এবার যদি দেখি এখানে অল্টারনেটিভ ট্যাগে অবশ্যই কিছু লিখে দিতে হয়। সো এখানে আমরা লিখতেছি যে অ্যাবাউট আস। এবার যদি আমরা দেখি, তাহলে এইটা থাকার কথা ছিল ডান সাইডে, দেখি ডান সাইডে থাকছে, ডান সাইডে থাকে না, বাম সাইডে চলে আসছে। কারণ কি, আমার বাম সাইডে যে কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলো আমরা এখনো লিখি না। এই জন্য এটা বাই ডিফল্ট এটা হচ্ছে বাম থেকে শুরু হবে এবং ওপর থেকে শুরু হবে, এই কারণে ইমেজটা বাম থেকে শুরু হচ্ছে। এবার তাহলে আমরা ডান সাইডে কাজটুকুন করি। ডান সাইডের কাজে প্রথমে আমাদের দেওয়া ছিল একটা টাইটেল। সো এইখানে যদি দেখি ইমেজটা করি, এখানে যদি দেখি তাহলে দেখেন এই যে টাইটেল দেওয়া ছিল, এরপরে প্যারাগ্রাফ, এরপরে যে লিস্ট নেওয়া ছিল, এরপরে সেখানে লার্ন মোড দেওয়া ছিল, তাই তো? তাহলে চলেন দেখি। সো এটা হচ্ছে আমার ডান সাইডে। ডান সাইডে এসে প্রথমে আমাকে কি রাখতে হচ্ছে, একটা হেডিং রাখতে হচ্ছে, এবং হেডিংটা একটু ছোট, তাই এটাকে আমরা ইজ টু দিতেছি। এবং এটা দিয়ে আমরা যেই লেখা আছে লেখাটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমি যে কোনো একটা লেখা দিয়ে দিতেছি। এখানে এসে প্যারাগ্রাফ দিতেছি। দেন এরপরে কি দেওয়া ছিল দেখেন, স্যাম্পল যদি দেখেন, এরপরে দেখেন এই যে বুলেট আকারে সবগুলো দেওয়া আছে না, এখানে বুলেটের পরিবর্তে জাস্ট টিক মার্ক দেওয়া আছে, তাই তো? বাট এগুলা কি কি দিয়ে আনতে হয় এগুলো বলেন তো? এই যে এইভাবে একটার পর একটা একটু লেখেন তো, কমেন্ট করেন তো দেখি, মনে আছে আপনাদের?
চেক বক্স দিয়ে আনতে হয় না নাকি? কি দিয়ে আনতে হয়? চেক বক্স। আপনি কি বাসায় প্র্যাকটিস করছিলেন? ক্লাসে যতটুকু দেখানো হয়েছিল যে প্রত্যেকটা আইটেম নিচে নিচে কিভাবে আনতে হয়? যে বাকি সবাই তো পারতেছে, আপনি বাদে প্রত্যেকে তো লিখতেছে ইউএলএলআই। হ্যাঁ, যারা ইউএলএলআই লিখছেন এটা ইউএলএলআই দিয়ে আনতে হবে, এটা লিস্ট, ঠিক আছে? তো এখানে এসে আমরা এখানে ইউএলএলআই করব, এখানে এসে পি, এরপরে আমরা এর ভিতরে লিখতেছি ইউএলএলআই। তো এলআই এইখানে আমরা এখানে যে লেখাটুকুন আছে আমরা কপি করে নেই, কপি করা যাবে না, সেখান থেকে আমরা এই লেখাগুলো কপি না করে জাস্ট আমরা আমাদের মতো করে লিখে দিতেছি, ঠিক আছে? তো এখানে এসে আমি দিলাম ধরেন যে 1, এরপরে আমরা একইভাবে 4টা নিয়ে নিতেছি। এবং এগুলোর নিচে কি দেওয়া ছিল? বাটন। সো ইউএল যেখানে শেষ হলো এর নিচে এসে আমরা বাটন অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিতেছি, নিয়ে এখানে এটাকে ডেট করে রেখে এখানে আমরা লিখতেছি ক্লিক হিয়ার। এবার যদি আউটপুট দেখি, এবার দেখেন, এবার যদি আউটপুট দেখি তাহলে এইটা আসছে এবং এইটা আসছে। কেন এটা আসলো? আপনার কোশ্চেন করতে পারেন যে ভাই আমি তো এখানে দুইটা অংশে ভাগ করলাম, তারপরে একটা নিচে চলে আসলো কেন? চলেন আমরা এটাকে ইন্সপেক্ট করি, যেহেতু আমরা ইন্সপেক্ট করা শিখে ফেলেছি। সো এইখানে এসে আমরা ইন্সপেক্ট এটাতে যাই, যাওয়ার পরে দেখেন এইখানে যখন আমি এইটাতে রাখতেছি তখন এই যে এইটাতে সেকশন টু লেফট, তখন কি এটা পুরোটা জুড়ে নিচ্ছে না? এটা কি ডিভের মধ্যে দেওয়া আছে। আবার যখন আমি নিচের ডিপটাতে আসতেছি, এই যে এটা ছিল ডিভ, নিচের ডিভ যেটার মধ্যে আমার ইমেজটা আছে, এটাও পুরোটা জুড়ে পাচ্ছে। তাহলে ডিভ একটা কি এলিমেন্ট বলেন তো? এখান থেকে কি ডিসিশনে আমরা আসতে পারি? যেহেতু ডিভের এখানে রাখলে আপনার ব্রাউজারের ডানে বামে পুরোটা জুড়ে পাচ্ছে, তাহলে এটা কি এলিমেন্ট, মানে কি প্রপার্টি আছে এটার? এটা কি এলিমেন্ট? এটা ইনলাইন এলিমেন্ট, সুব্রত সানা? একজন বলতেছে ইনলাইন ব্লক। আপনাদেরকে এটা শিখালাম যে ডানে বামে পুরোটা জুড়ে আসলে ইনলাইন ব্লক হয়। ডিসপ্লে হচ্ছে ব্লক, ডিসপ্লে যখন ব্লক হয় তখন পুরোটা জুড়ে আসে। তাহলে এইটার এখন আমরা ডিসপ্লে প্রপার্টি চেঞ্জ করে দিতে পারি। তাহলে দেখেন এই যে ডিভের এখানে কি ছিল? সেকশন টু লেফট 1, এটাতে আমরা ক্লিক করি, ক্লিক করে এসে যে রাইট সাইডে এসে লিখতেছি ধরেন ডিসপ্লে ইনলাইন, এটা দিয়ে দিলাম ইনলাইন। এরপরে দেখেন নিচের যেটা ছিল সেটা তো এখন আসে নাই, কারণ নিচের এটাতে এখনো ব্লক হয়ে আছে। আমি কেবল লেফট সেকশন যেটা সেটাকে ডিসপ্লে কি করেছি, এটাকে কেবল ডিসপ্লে ইনলাইন করছি। এবার আমাকে রাইট সাইডে যেটা আছে এটাকে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে এখানে যদি ডিসপ্লে আসবে, আসবে না। কারণ কি? আমাদের ডিসপ্লে ইনলাইন করার পরও একটা উইথ দিয়ে দিতে হবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা ফ্লট দিয়ে কাজ করতে পারি। কিভাবে দেখেন, আমরা এই যে এখানে আসলাম, আমাদের কোডিং এ আসলাম, কোডিং এ এসে এই যে সেকশন টু লেফট এটার প্রথমে নিয়ে কাজ করবো। তো এটাকে কাজ করার জন্য আমাদের যে যেটা ক্লাস ছিল এটাকে আমরা এখান থেকে কপি করে নিই, এখান থেকে এটাকে কপি করে নিই। কপি করে নেওয়ার পরে এসে এখান থেকে শুরু করতেছি, ডট সাইন দিতেছি, ডট সাইন দিয়ে এটাকে পেস্ট করে দিতেছি, দিয়ে এখান থেকে এসে এটাকে দিতেছি ফ্লট, লেফট সাইডে থাকবে এই কারণে এটাকে দিতেছি লেফট, ফ্লট লেফট। আমি বুঝিয়ে দিচ্ছি যে কেন এই প্রপার্টিগুলো লিখছি। ফ্লট লেফট এবং এইটার একটা উইথ দিতে হবে, যেহেতু একটা পুরো পেজে দেখেন এইখানে এসে যদি চিন্তা করি, এটা একটা এখানে ডান থেকে শুরু করে বাম পর্যন্ত এটার উইথ হচ্ছে বাই ডিফল্ট 100%, এই পুরোটার উইথ হচ্ছে 100%। তাহলে দুইটা কলাম যদি নিই তাহলে 50% 50% করে দুইটার মধ্যে দিয়ে দিতে হবে। সো এই কারণে আমি 50% করে এটা দিব। সো এইখানে এসে উইথ 50% দিয়ে দেই, এবং এই যে রাইট সাইডে যেটা আছে এটাকে আমরা নিয়ে নিই, এটাকে কপি করে নিই, কপি করে নিয়ে এখানে ডট সাইন দিয়ে এটা পেস্ট করে এখান থেকে এসে ফ্লট, এটা ফ্লট লেফট দিয়ে রাখবো। যখন আমরা লেফট ইউজ করবো তখন সবগুলো লেফট দিব, একটা লেফট একটা রাইট ইউজ করবো না। লেফটটা ব্যবহারই করতেছি আমরা পাশাপাশি আনার জন্য, ঠিক আছে? এই কারণে যখন লেফট ইউজ করবো তখন সবগুলো, এবং লেফটই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়, রাইট না। সো আমরা এখান থেকে এসে ফ্লোট লেফট এটা ব্যবহার করা শিখবো। এরপরে এটাকে লেফট দিলাম, দেওয়ার পরে এটার উইথ দিলাম কত? 50%। এবার আমরা কতটুকু সেভ করি, দেন রিফ্রেশ করি ব্রাউজারে গিয়ে।
দেখেন এই যে পাশাপাশি চলে আসছে কিন্তু এই যে এই লেখাটুকু না, এটা কিভাবে বুঝতেছি, এই ইমেজের ওপরে কিছু ট্রান্সপারেন্ট অংশ ছিল, এই কারণে এই ওপরে এই জায়গাটুকু পাচ্ছি, বাট আমি যদি এটাকে ইন্সপেক্ট করি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে এটা পাশাপাশি চলে আসছে। এই যে এখান থেকে এসে যদি আমি এই যে সেকশন 2 তে ধরি তাহলে দেখেন, লেফট ধরি তাহলে দেখেন কতটুকু জায়গা পাচ্ছে, এবং রাইটে যদি ধরি তাহলে দেখেন কতটুকু জায়গা পাচ্ছে। সো দুইটা কিন্তু এখন পাশাপাশি চলে আসছে। সো দুইটা ডিভ এলিমেন্টকে পাশাপাশি আনতে হলে কি করতে হবে, সব সময় আপনাকে ফ্লট ইউজ করতে হবে। এই যে ফ্লট ইউজ করতে হবে, পড়ে যাই, ফ্লোট ইউজ করতে হবে, যে ফ্লোট এবং উইথ দিয়ে দিতে হবে। এখানে যদি এখন তিনটা থাকতো তাহলে কি করতে হতো, তিনটাকে ফ্লোট দিয়ে দিতে হতো এবং উইথ দিয়ে দিতে হতো কত করে, তখন 33.3% করে। বুঝাইতে পারছি? বুঝতে পারছেন ফ্লোট কখন ইউজ করতে হয় এবং উইথ কেন দিয়েছে, এটা বুঝতে পেরেছেন আপনারা? জি ভাই। কোনো কোশ্চেন আছে কারো? উইথের পার্টটা হচ্ছে এই যে এইখানে আপু দেখেন, এই যে আমরা ব্রাউজারে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 100%, হাইটের দিক থেকে এটা 100%, উইথের দিক থেকে এটাকে 100% বাই ডিফল্ট এটা। ঠিক আছে, এটার কোনো কারণ নাই, এটা এইরকমই ব্রাউজার এটাকে 100% ধরেই ক্যালকুলেট করে। সো এইখানে এসে যদি এই যে হোয়াইট সেকশনের এইটার উইথ 100% হয় তাহলে এখানে কয়টা কলাম আছে আমার, দুইটা। এই যে লেখাগুলো এক সাইডে, আবার আপনার ইমেজটা এক সাইডে। সো যেহেতু আমি দুইটা কলাম নিচ্ছি, তো 100% পুরোটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত করে আসবে, 50 করে আসবে। এই কারণে এইটাকেও দিয়েছি 50%, এটাকেও দিয়েছি 50%। এখন যদি তিনটা থাকতো কলাম তাহলে কত দিতে হতো বলেন আপনি, চারটা থাকলে কত দিতে হতো আপনি বলেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আনিশা আপু আপনি একটু বলেন যে চারটা কলাম যদি থাকতো তাহলে উইথ কত করে দিতাম। আপনাকে আমি বলছিলাম ফাইজা, আপনাকে আমি বলছিলাম পুরো কোডটুকুন আপনি আমাকে ইয়ে করতে, কি বলে যে অ্যাটাচ করে দিতে। আপনি স্ক্রিনশট বারবার কেন দিতেছেন? আপনার স্ক্রিনশট দিলে কি আমি ওটাকে ইন্সপেক্ট করে দেখতে পারবো? আপনি কি বোঝেন না কথা? আপনাকে কি বলছিলাম মেইলে, যে আপনার কোডটুকুন আপনি পেস্ট করেন, আপনি আপনার স্ক্রিনশট আমাকে বারবার পেস্ট করে ওইখানে আন্ডারলাইন করে দেখাচ্ছেন, আমি কি সেটা দেখতে চাইছি আপনার কাছ থেকে? মিডিল বলে কিছু নাই, ফ্লোটের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। আমরা লেফটটা শিখবো, লেফটটা শিখলে লেফট দিয়ে কাজ করে দেওয়া যায়। মিডিল বলে কিছু নাই, ফ্লোটের মিডিল বলে কিছু নাই। 25%। আনিশা নিধি কি লিখছে 4.16, এটা কি হিসাবে আপনি হিসাব করলেন? পুরো পেজের উইথ হচ্ছে 100%, এটাকে যদি আপনি চারটা কলামে ভাগ করেন তাহলে 4.16 করে দিবেন। আপনি হিসাবটা এখনো বোঝেন নাই? এই যে দেখেন, এইটা হচ্ছে আপনার পুরো পেজ, এটার উইথ কতখান্তি আমি বলছিলাম যে এটা, এই যে রেট যতখান্তি দিলাম এটাই তো ব্রাউজারে দেখতে পাচ্ছি, এটা পুরোটা হচ্ছে 100%। তো এইটা পুরোটা যদি 100% হয়, এর ভেতরে কলাম আছে কয়টা, এইটা একটা কলাম, এইটা একটা কলাম। সো দুইটা কলাম আছে, তাহলে 100%কে যদি আমি আবার, পুরোটা হচ্ছে 100%, 100%-এর মধ্যে যদি দুইটা কলাম নিই তাহলে কত করে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, সিম্পল হিসাব, 25%, 25%। এখন ধরেন আপনার যদি চারটা থাকতো তাহলে কি করতে হতো, এবং চারটার উইথ যদি সমান হতো, ধরেন এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এরকম চারটা আছে, তাহলে কি আপনি জাস্ট 100%-কে 4 দিয়ে ভাগ করেন তাহলে কত আসে, 25%, শেষ। আপনার যদি পাঁচটা থাকতো তাহলে 100%-কে 5 দিয়ে ভাগ করেন তাহলে যেটা আসবে সেইটা। এখানে কোথায় কোড দেওয়া আছে ফাইজা, দেখেন তো, এটা হচ্ছে আপনার মেইল বের করছে, এই যে দেখেন আপনার মেইলের কোথায় কোড দেওয়া আছে, আপনি জাস্ট স্ক্রিনশট দিছেন। আপনি কি বুঝতেছেন না যে আপনাকে এখানে জিপ ফাইলটা আমি চাচ্ছি? আপনার যে প্রজেক্টটা তৈরি করছেন, যে প্রজেক্টটা আপনি আপনার ইয়াতে কি বলে যে গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্ক দিতেন, ঠিক ওইভাবে লিঙ্কটা দেন, নয়তো এখানে এসে জিপ ফাইলটা আপলোড করেন। এবার বুঝতে পারছেন কি চাইছি? আচ্ছা,
সো এতটুকু দিলাম, দেওয়ার পরে এবার যদি আমার নতুন করে কোনো সেকশন নেওয়ার প্রয়োজন হয়, কারণ এই সেকশনগুলোতে আপনি মার্জিন প্যাডিং দেন, যেমন এইখানে এসে যদি এই সেকশনতে আমরা প্যাডিং দেই, তো চলেন এটাকে আমরা প্যাডিং দেই, আমরা এটাকে ইন্সপেক্ট করে দেই। সেকশন টু লেফট, এটাকে আমরা প্যাডিং দিতে চাই কোন সাইডে? লেফট সাইডে। তাহলে আমরা সেকশন টু লেফট এইখানে এসে লিখবো প্যাডিং, সরি প্যাডিং লেফট লিখে দিই, তাহলে একবারে দেওয়ার সুবিধা হবে আমার জন্য। তো এখান থেকে এসে প্যাডিং লেফট, প্যাডিং লেফট আমি দিতে চাই ধরেন কি বলে যে 100 পিক্সেল। সো 100 পিক্সেল যখন আমি প্যাডিং অ্যাড করতেছি তখন দেখেন এই ইমেজটা আবার নিচে চলে আসতেছে, এর একটা কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে আপনার উইথ অলরেডি দেওয়া আছে 50%, আবার এই ইমেজ যে ডিবে আছে সেই ডিবেরও দেওয়া আছে উইথ 50%, তাহলে 50-50 কত হলো? 100%। এখন আবার যখন আপনি এটার সাথে 100 পিক্সেল অ্যাড করে দিবেন তখন কি এটা বাড়তি হয়ে গেল না? সো যখনই বাড়তি হয়ে গেল তখনই সেটাকে নিচে নামিয়ে দিচ্ছে। সো এই ধরনের প্রবলেম যদি ফেস করেন তাহলে যেটা করবেন, এখানে প্যাডিং লেফট এটা দেওয়ার পরে, প্যাডিং ইউজ করার পরে এই পরে এসে লিখবেন বর্ডার বক্স, বক্স সাইজিং, এরপরে লিখবেন বক্স সাইজিং, বক্স সাইজিং বর্ডার বক্স, বর্ডার বক্স। এই কথাটা লেখার অর্থ হচ্ছে, এই কথাটা লেখার আগে অর্থ হচ্ছে আপনার উইথ দেওয়া ছিল 50%, এটার সাথে নতুন করে আবার 100 পিক্সেল অ্যাড হচ্ছে। আপনারা বলতে পারেন যে পার্সেন্টেজের সাথে পিক্সেল কিভাবে অ্যাড হয়, দুটার ইউনিট তো আলাদা, দুইটার ইউনিট আলাদা, বাট এই ক্ষেত্রে টোটাল উইথটা হয় এইভাবেই, মার্জিন প্যাডিং বর্ডার উইথ এই সব কিছু মিলে টোটাল উইথটা হয়, ঠিক আছে? সো এইখানে এসে যখন আপনি উইথ 50 সাথে 100, আপনি এখানকার যে ইউনিট দেওয়া আছে এটাকে ভুলে যান আপাতত, তাহলে এখানে 50 আছে এখানে 100 আছে, তো বেশি হয়ে গেল না? 100 এর চেয়ে বেশি। সো এইখানে এসে এই কারণে এটাকে নিচে নামিয়ে দিচ্ছে। বাট আমি যখন বক্স সাইজিং বর্ডার বক্স এই প্রপার্টিটা ইউজ করব তখন এ উইথ 50% এর সাথে এটা অ্যাড করে দিবে, অর্থাৎ এই 100 আর আলাদা করে অ্যাড হয়ে যাচ্ছে না, এই 100ই 50% সহ। এই কনসেপ্টটা কি বুঝছি? মাত্র যেটা বললাম বক্স সাইজিং বর্ডার বক্স। মাত্র যে প্রপার্টিটা দেখাইছি এটা বুঝছি? এখানে এসে দেখেন, এখানে যখন বক্স আমি এটা প্যাডিং চাচ্ছি, সো এই সেকশনটাতে তো আমার এই কলামে তো আমার অলরেডি উইথ দেয়া আছে 50%, দুইটা কলামে আমার 50% 50% করে দেয়া আছে, এই কারণে আমার 100% হয়েছে। এখন আমি যখন প্যাডিং লেফট অ্যাড করতেছি তখন কি প্যাডিংটা আমার এক্সট্রা পেয়ে যাচ্ছে না? তাহলে 50 সাথে আবার আমার 100, তাহলে এই সাইডের প্যাডিংটা বেড়ে গেল না? বেড়ে গেলে কি হবে? নিচেরটাকে নিচে নামিয়ে দিবে, কারণ টোটাল পেজের উইথ তো 100%, এই কারণে এটাকে নিচে নামিয়ে দিচ্ছে। বাট আমি যখন বক্স সাইজিং বর্ডার বক্স এই প্রপার্টিটা অ্যাড করে দিব তখন এই উইথটার সাথে এই প্যাডিংটা অ্যাড হয়ে 50%ই থাকবে। আর এটা যদি অ্যাড না করি তাহলে 50% প্লাস 100 এটা অ্যাড হবে, ঠিক আছে? আর যখন বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিব তখন টোটাল উইথটাই হবে 50%, এটাকে আর আলাদা করে কাউন্ট করবে না। সো এটাকে আমরা এখান থেকে নিয়ে নিই, বক্স সাইজিং বর্ডার বক্স নিয়ে এটাকে লেফট টু এটাকে পেস্ট করি, এবং প্যাডিং কি দেয়া ছিল? প্যাডিং, প্যাডিং লেফট 100 পিক্সেল। এবার যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এই যে প্যাডিং চলে আসছে। এখন আমরা পুরো সেকশনের উপর একটু প্যাডিং দিই, নয়তো দিস ইজ হেডিং টু এটা তো লেগে গেছে, তাই তো? তাহলে আমরা পুরো সেকশনে গিয়ে এবার প্যাডিং দিতে পারি। সো পুরো সেকশনে প্যাডিং কোনটা ছিল? পুরো সেকশনের নাম ছিল আমার এই যে এইটা সেকশন 2। তো সেকশন 2 এটাকে কপি করে নিয়ে এসে উপরে দিয়ে এখানে ডট দিয়ে এটাকে পেস্ট করি, পেস্ট করে এইখানে এসে প্যাডিং টপ লেটস সে 50 পিক্সেল, 50 পিক্সেল দিয়ে দিই। এবার যদি দেখি তাহলে দেখেন এই যে উপরে প্যাডিং পাইছেন, বুঝতে পারছি? তাহলে এখানে যদি আরো লেখা থাকতো এবং এখানে যদি মার্জিন নেই তাহলে প্যাডিং নিই তাহলে কিন্তু এই ইমেজটা আমার আরো ডান সাইডে চলে যাবে। তাহলে এই সেকশনটা দুইটা কলাম নিলে সেটা কিভাবে পাশাপাশি আনতে হয়, সেক্ষেত্রে আবার যদি আমরা বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করি সেক্ষেত্রে কি প্রবলেম, কি সুবিধা, কি অসুবিধা, কেন ব্যবহার করবো, এগুলো কি বুঝতে পারছি? কারো কোনো কোয়েরি থাকলে অবশ্যই করতে পারেন যে এই ব্যাপারটা বুঝিনি। হ্যালো ভাইয়া, জি বলেন। যে ওই
ছবির সাথে একটু সামঞ্জস্য থাকে এরকম লেখাগুলো একটু নিচে নামাইতে চাচ্ছিলাম ছবির সাথে অ্যাঙ্গেল এরকম একটু লেখাই দিতেন শুধু। কি করতে হবে? কি যে করতে হবে? ছবির উপরে দেখা যাচ্ছে তো এই মানে ডান সাইডে হলো উপরের দিকে যে ছবি আর লেখাগুলো মানে একই লাইনের মতো দেখালে এ- এটা একটু শিখতে চাচ্ছিলাম মানে বুঝতে এগুলাকে চাচ্ছিলাম। নিচে নামিয়ে দিব এটা বলতেছেন? জি এই এই লেখাগুলোকে উপর থেকে নিচে নামিয়ে দিব এটা বলতেছেন? জি ভাইয়া। কি দিতে হবে বলেন তো? কি প্রপার্টি ইউজ করলে লেখাগুলো উপর থেকে নিচে নেমে আসবে? এখানে কি প্রপার্টি ইউজ করে নিচে নামাইছি? এটা প্যাডিং। তাহলে এখানে প্যাডিং ইউজ করেন। এটা কোথায় আছে দেখেন, এটা আছে সেকশন 2 তে। এই যে ইন্সপেক্ট করে এই যে দেখিয়ে দিচ্ছি দেখেন, এখান থেকে আছে, এটা হচ্ছে সেকশন 2। সেকশন 2 এর ভেতরে এসে এখান থেকে লেফট সাইডে, তো লেফট সাইডে এটা ক্লিক করে একটা প্যাডিং টপ লিখে দিয়ে আবার প্যাডিং টপ দিয়ে এটা 0 পিক্সেল থেকে শুরু করলাম। এরপর আমি কার্সর কি বলে যে কিবোর্ডের আপ অ্যারো দিয়ে এটাকে আমি বাড়িয়ে নিচ্ছি যে দেখি আমার কতটুকু পর্যন্ত লাগবে। ধরেন আমি এখানে 100 পিক্সেল দিয়ে রাখলাম, তাহলে কি আমার নিচে চলে আসলো। আপনার যদি আরো নিচে নামানোর প্রয়োজন হয় আরো নিচে নেবেন, কোনো প্রবলেম নাই। ধরেন এটা জি ভাইয়া বুঝছি। থ্যাংক ইউ। প্যাডিং টপ, এখানে এসে আমি 100 লিখে দিলাম। সেকশন 2 লেফট, তাই তো? প্যাডিং টপ, আচ্ছা নো কোশ্চেন। আচ্ছা কি লিখছে যে ভাইয়া ফ্লোট লেফট ইউজ করে কি করতে, ফ্লোট লেফট ইউজ করেই তো আমি নিচে আনলাম না। এখানে বক্স সাইজিং বর্ডার বক্স দুইটা আলাদা জিনিস মাহমুদ হাসান। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে কখন কোন প্রপার্টিটা ইউজ করলাম। আচ্ছা ইলেকট্রিসিটি চলে গেছে, এখন আমি কি করবো? ইলেকট্রিসিটি চলে গেছে, তাহলে বসে থাকেন, আমি কি বলবো এখানে? ফ্লোট হচ্ছে আপনি পাশাপাশি আনতেছেন দুইটা কলামকে, এরপরে আপনি কত পার্সেন্ট উইথ দিবেন সেটা তো উইথ দিয়ে আপনি ফিক্স করে দিতেছেন, তাই তো? দেওয়ার পরে যখন আপনি প্যাডিং বা বর্ডার দিতেছেন তখন দেখতেছেন আবার নিচে চলে আসতেছে, তখন কিন্তু ফ্লোট ইউজ করে থাকতেছে। এই যে বেসিক পার্থক্যটা দেখেন, এখানে এসে লেফট লেফট সাইডের এটা তো ফ্লোট দেওয়া আছে যে ফ্লোট লেফট উইথ 50%। এরপরে দেখেন বক্স সাইজিং যদি আমি না ইউজ করি তারপরে তো আবার নিচে চলে আসতেছে, তো এখানে তো নতুন করে ফ্লোট দেওয়ার কিছু নাই। ফ্লোট তো অলরেডি একবার ইউজ করাই আছে, আবার ফ্লোট ইউজ করবেন, কোনো লাভ তো হবে না। তো এই যে এটার কারণটা বোঝার চেষ্টা করেন যে কেন নিচে আসতেছে। কারণ হচ্ছে আপনি এখানে একটা নতুন করে প্যাডিং অ্যাড করছেন, যে কারণে এটা নিচে চলে আসতেছে। সেখানে যে বক্স সাইজিং প্রপার্টিটা যদি দিয়ে দেন তাহলে, আর এই যে যে উইথটা নতুন যে প্যাডিংটা আপনি নতুন করে অ্যাড করলেন সেটা এই 50%-এর মধ্যে অ্যাড হয়ে গেল, এই কারণে তখন আর নিচে নামতেছে না। সো দুইটার ব্যবহার দুই রকম। ফ্লোট আলাদা জিনিস, ফ্লোট একটা অন্য কাজে ব্যবহার করবো। বক্স সাইজিংটা কেন ব্যবহার করবো সেটা আলাদা জিনিস। যে যখন আমার শুধুমাত্র প্যাডিং বা বর্ডার দেওয়ার ক্ষেত্রে, যে যখন আমার কলামগুলা নিচে নেমে চলে আসে তখন আমি হচ্ছে বক্স সাইজিং ইউজ করবো। এবার বুঝাইতে পারছি? থ্রি কলাম, থ্রি কলাম হলে কিভাবে করবেন? থ্রি কলাম হলে একইভাবে করবেন। এই যে এখানে আসেন দেখেন, থ্রি কলাম হলে কিভাবে করবেন। এখানে দুইটা কলাম নেওয়া ছিল, তাই তো? লেফট রাইট, এখানে তিনটা কলাম নেন। এরপরে নেন ধরেন এই যে পুরো এটাই কপি করে নিলাম, রাইট সাইডে যেটা দেওয়া ছিল এটাকে কপি করে নিলাম, নিয়ে ধরেন এইটাকে এইটারও আপনি নতুন করে নাম দিতে পারেন। ধরেন এটার নাম দিলাম সেকশন 2, তাহলে এইটার নাম আমরা দিই মিডল। জাস্ট এখানে কিন্তু নাম দিতেছি, অন্য কিছু করতেছি না। মিডল, আর এটা রাইট, MIDDLE। সো এইখানে এসে তাহলে আমাকে কি করতে হবে? সেকশন 2 রাইটের জন্য ফ্লোট দেওয়া আছে থাক, এরপরে সেকশন 2 মিডল যেটা লিখতে হবে ডট সেকশন 2 মিডল, MIDDLE, ঠিক আছে মিডল। এরপর এখানে কি করতে হবে তাহলে? ফ্লোট ডট লেফট, এবং তিনটা যেহেতু নিচ্ছি তখন আমাদের কত করে দিতে হবে? 33.3%। তো চলেন আমরা দিই 33.3%। এটাতে এসে উইথ হবে কত? 33.3%। নিচেরটাতে এসে হবে 33.3%। চলেন দেখি। এটার মধ্যে কোনো কিছু রাখি নাই। ইমেজ, এটাতে কি ভুল করছিলাম? ডিপ ইমেজ সোর্স
আহ, কি হচ্ছে এটাতে ডিভ, এটা সেকশন টু এর ডিভ হচ্ছে এটা, তাই তো? তারপরে সেকশন টু এর মধ্যে এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে মিডল। ও আচ্ছা, একটা নতুন ডিভ ঢুকে গেছে, এটা হচ্ছে রাইট। এইখান থেকে এসে আচ্ছা, এই যে এইখানে কোলন দিতে ভুলে গেছি, তাই তো? ঠিক করে দিতেছি। এই যে এইখানে এসে দেখেন কোটেশন এই সামনে দেয়া আছে, বাট এখানে দেয়া নাই, দিয়ে দিলাম। এবার কোড ঠিক আছে, কারণ কোড আর রেড হয়ে নাই। এবার আমরা আউটপুট দেখি। আচ্ছা, এখানে যেটা হয়েছে যে দেখি বক্স সাইজিং এর কোনো প্রবলেম করছে কিনা। 33 না দিয়ে এখানে 33 দিলেই পেয়ে যাবে। 33.33%, একদম নিখুঁত করে দিছি। তাই এখানে এসে দেখেন 30% যদি দিয়ে দিই বা 33.2% যদি দিয়ে দিই, তাহলে তাও হয়তো 33.1% দিলেও হয়তো। এবার দেখেন, এবার পাশাপাশি আসবে। তো এবার এখানে যাই। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন করতে পারেন যে ভাই আপনি তো মাত্রই বললেন 30% দিলে আসবে। যেমন দেখেন, এবার যদি আমরা ইন্সপেক্ট করে দেখি, তারপর আমি বলে দিতেছি যে এটা কেন আসতেছে না। এখানে ইমেজের উইথের একটা ব্যাপার আছে। লেফট সাইডে দেয়া আছে লেফট 33। তারপরে দেখি আমি মিডিলে যেটা দেওয়া ছিল, যে মিডিলের জন্য কোনো প্রপার্টি লিখি না, 1 নম্বর কথা। এই যে এখান থেকে এসে ইন্সপেক্ট করে দেখে নিতেছি যে দেখেন মিডিলের জন্য কোনো প্রপার্টি পাচ্ছে না। তার মানে আমি লিখলেও কোথাও একটা ভুল করছি, যে কারণে পাচ্ছে না। তো চলেন দেখি কি ভুল করছি। এখান থেকে সেকশন টু মিডল ফ্লোট লেফট উইথ, এখান থেকে এটা কপি করে নিই। নিজে লিখছি এই কারণে ভুল হইতে পারে। ফ্লোট লেফট মিডল, এবার ঠিক হবে। এবার দেখি, এই যে দেখেন এখন কিন্তু 3টা কলাম হয়ে গেছে। এটা একটা কলাম, দেন এই একটা ইমেজ, এই একটা ইমেজ। বুঝতে পারছি? পিক্সেল ইউজ করার চেয়ে পার্সেন্টেজ ইউজ করা পারফেক্ট রেসপন্সিভ ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে আর কি। সো চেষ্টা করবেন পার্সেন্টেজ দিতে। সিএসএস এর মিডল স্পেলিংটা, ও আচ্ছা হ্যাঁ, মিডলেই ছিল আর কি। ডট তারপরে হচ্ছে লিস্ট আইটেমে টিক চিহ্ন কিভাবে আনবো। আচ্ছা, দেখেন এই টিক চিহ্ন আনার জন্য এইখানে দেখেন আপনাদের কি দেয়া আছে, এখানে আছে বুলেট পয়েন্ট। ধরেন এখানে টিক চিহ্ন আনবেন বা অন্য কোনো আইকন ইউজ করবেন। আইকন ইউজ করার জন্য যেটা আনতে হবে সেটা হচ্ছে ফন্ট অসাম। স্পেলিংটা দেখি, ফন্ট অসাম। সাইটটার নামই হচ্ছে এরকম। সো এই সাইটটাতে যে লোগো মানে আইকনগুলো দেয়া আছে, যে ফন্ট অসামের এই সাইটটাতে যে আইকনগুলো দেয়া আছে, এই আইকনগুলো ব্যবহার করতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, এই সাইটটাকে লিংক করতে হবে। যেমন আমরা যখন গুগল ফন্ট ইউজ করলাম, তখন কি করতে হলো, আমাদের গুগল ফন্টের যে লিংক সেটাকে অ্যাড করে দিতে হলো না? ঠিক একই রকম ভাবে এখানে আপনি ফন্ট অসাম অ্যাড করার জন্য ফন্ট অসামের যে লিংক আছে, এই লিংক অ্যাড করে দিতে হবে। চলেন দেখি কিভাবে লিংক অ্যাড করা যায়। এখান থেকে এসে ফন্ট অসাম, এখান থেকে যদি আইকনসে আসি, প্রতিদিন এরা চেঞ্জ করে সাইটের ডিজাইন। এই যে এখান থেকে এসে ধরেন আমি আইকন সার্চ করতে চাই, ধরেন আমার মোবাইল ফোন আইকন লাগবে, ফোন আইকন লাগবে, তাহলে দেখেন এখানে যদি আমি ফোন লিখে সার্চ করি, তাহলে এখানে ফোনের আইকন আসবে। এখানে আসলে এই যে এখান থেকে কিছু দেখবেন ফ্রি, কিছু দেখবেন প্রো। যেগুলোতে ধরার পর একদম প্রো লেখা দেখাবে সেগুলো হচ্ছে প্রো, আর যেগুলোতে লিখলে কোনো প্রো কিছু দেখাবে না সেগুলো হচ্ছে সিঙ্গেল। এটা লোড হইতে খুব সময় লাগতেছে। এই যে যেমন এটা হচ্ছে ফ্রি, এটা আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন না। দেখেন এখানে কি লেখা আছে, প্রো। এটার জন্য আপনাকে এদের মেম্বার হতে হবে বা টাকা দিয়ে এদের মেম্বারশিপ কিনে নিতে হবে। তো ধরেন আমরা কি বলে যে ফোন ইউজ করবো, এখানে টিক মার্ক দেওয়া আছে, আমরা টিক মার্কের পরিবর্তে ফোন ইউজ করে দেখাই, একটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই সাইটটাকে অ্যাড করার জন্য এদের একটা লিংক অ্যাড করতে হবে। লিংক অ্যাড করার জন্য গুগলে গিয়ে লিখবেন ফন্ট অসাম সিডিএন, লিখবেন ফন্ট অসাম সিডিএন। এরপরে এই যে প্রথমে যে লিংকটা আসতেছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে যে সিএসএস দেওয়া আছে, এই যে কি বলে যে লিংকটা দেওয়া আছে, এই লিংকটা এখান থেকে কপি করে নেবেন। এবং কি বলছে দেখেন, কপি হয়ে গেছে।
এবার কপি হয়ে যাওয়ার পরে এইটাকে গিয়ে আপনার ফাইলের হেড ট্যাগের মধ্যে গিয়ে পেস্ট করবেন। ও দেখাচ্ছি দাঁড়ান, এদের সাইটটা প্রতিদিন আপলোড করে। ফন্ট অসাম সিডিএন কই? আচ্ছা, এই যে হচ্ছে সিডিএন। ফন্ট অসামে অ্যাকাউন্টও করা যায়, বাট এখান থেকে সিডিএনও নেওয়া যায়। তো ধরেন আমরা এই সিডিএনটা নিতেছি, দেখি এটা যদিও আপনার কত 5.10.0 সিডিএন। তো আমরা এটাকে কপি করে নিলাম এবং এটাকে কোথায় রাখতে হবে দেখেন, এটা কি লিখে আছে, লিঙ্ক ট্যাগ। সো আমরা একটু দেখি যে এই সিডিএনটা দিলে পাবে কিনা। এটা হচ্ছে 5.10.0। তো এইখান থেকে এসে আমরা সিডিএনটাকে কপি করে নেওয়ার পরে এখানে এসে পেস্ট করি। সো সিডিএনটা দিলাম, দেওয়ার পরে যে ইন্টিগ্রিটি এবং ক্রস সাইন্স এই অরিজিন এটা যেটা আছে এটাকে আমরা মুছে দিতে পারি। শুধুমাত্র এইচ আর ইফ এর ভেতরে যেটা আছে এটাকে আমরা রাখতে পারি। ঠিক আছে? আচ্ছা, এইবার এখানে সহজ বুদ্ধি হচ্ছে, এখানে দেখেন 5.10 আনা আছে, তো এটা থাক। এরপরে আমরা এখানে এসে প্রত্যেকটা লেখার আগে ইয়ে দিতে চাই, টিক মার্ক গুলো দিতে চাই, তাহলে এখানে দিতে চাই। তো চলেন আমরা ফন্ট অসাম থেকে দেখি টিক মার্ক কিভাবে নিতে পারি। তো এইটা নেওয়ার জন্য এখানে যাই, গিয়ে ফন্ট অসামে গিয়ে এই যে টেলিফোনের এটা নিতে চাই, তাহলে এটাকে ক্লিক করবো যেটা আমরা নিতে চাই। তাহলে এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে একটা ট্যাগ দেয়া আছে। দেখেন এখানে যখনই আমি হোভার করতেছি বা নিয়ে যাচ্ছি এর উপরে, এটাকে বলা হচ্ছে হোভার করা। যখনই হোভার করতেছি তখন দেখেন কপি এইচটিএমএল, তার মানে এটা একটা এইচটিএমএল কোড। তাহলে এই কোডটুকু আমরা কপি করে নিই, কপি হয়ে গেছে। এবার যেহেতু আমাদের এইচটিএমএল কোড, তাহলে কোথায় রাখতে হবে, এইচটিএমএল এ। এবং এই যে লরেম ইপসাম 1 যেই লিস্টটা আমি তৈরি করতেছি, এখানে এসে এই যে লিস্ট, এই লিস্টের সামনে তো আমার টিক মার্কটা দিতে হবে, তাই তো? তাহলে এই টিক মার্কের কোডটা আমি দিয়ে দিব কোথায়, একটু ভালো করে খেয়াল করি, এই যে লরেম ইপসাম এটাতে। সো এইখানে এসে আমি এটা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে এবার আমি সাইডে গিয়ে রিফ্রেশ করে দেখি যে আমার পাচ্ছে কিনা। সিডিএন যদি না পাই তাহলে পাবে না, সিডিএন যদি ঠিক মতো পেয়ে থাকে তাহলে পাবে। আচ্ছা, এখানে যেটা প্রবলেম হয়েছে, সিডিএনটা ঠিক মতো পাই নাই, এই কারণে জাস্ট একটা আইকন আসতেছে, বাট এটা ডিফাইন করতে পারতেছে না যে এটা কি আইকন পাবে। ঠিক আছে, তো সিডিএনটা আমি ঠিক করে দিয়ে আসি। সিডিএনটা ঠিক করার জন্য এখান থেকে এসে প্রথমে যে বুটস্ট্র্যাপ সিডিএন আছে দেখি, এই সিডিএন এর আপনার এটাকে কপি করে নেই। সো এইটাকে আমরা কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করে নিলাম। দেন এবার আমরা এখানে গিয়ে এই যে এইচ আর এফ এটার মধ্যে দিয়ে দিতে হবে, তাই তো? এটার ভার্সন কত? এটা তো আরো পুরনো, 4.7.0। আচ্ছা দেখি তো, বুঝছি। আচ্ছা দেখেন, ফন্টসাম এইভাবে লিঙ্ক সিডিএন দিয়ে যদি না পাই, এক কাজ করবেন, এইখানে যাওয়ার পরে ফন্টসামের সাইটে যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনাদের সাইন আপ করার একটা অপশন থাকবে। সাইন আপ করার যে অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনার ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে বলবে। এই যে দেখেন এখানে এসে প্রথমে যখন সাইন আপ করবেন তখন এখানে ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে বলবে। ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে সাইন ইন মানে ইয়া করবেন, রেজিস্টার করবেন। যেই ইমেইল অ্যাড্রেস এখানে দিবেন অবশ্যই ইমেইল অ্যাড্রেস অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ যখন থাকবে তখন দেখবেন যে আপনার ইমেইলে একটা লিঙ্ক চলে যাবে, যেই লিঙ্কে আপনি ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা এখানে ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে, ভেরিফাই যখন করবেন, ভেরিফাই করার পর আপনাকে কি করতে হবে, সাইন ইন করতে হবে। তো চলেন সাইন ইন করি। ছিল এই নামে ছিল কিনা,
আচ্ছা, ফন্টসমের যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে পাসওয়ার্ড ভুলে গেছি, এবং এখানে দেখি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে কোনটা দিয়ে করা ছিল এটা আমি ভুলে গেছি আসলে। এটা দিয়ে ছিল। আচ্ছা, ফন্টসমের যেটা হয়েছে যে এইটা আমি আজকে কারেকশন করে নেক্সট ক্লাসে নয়তো এটা দেখাবো। এটা আবার এখন ইমেলে যেতে হবে, 2-3টা ইমেল আছে, সেখানে গিয়ে দেখাইতে হবে। ঠিক আছে? ইউজেসটা কিভাবে করতে হবে এটা তো বুঝছি, অ্যাকাউন্ট তো আপনারা খুলতে পারবেন। তারপরেও যদি প্রবলেম হয় আমি নেক্সট ক্লাসে অবশ্যই দেখাবো। চিট কোড, এরপরে এইচটিএমএল ইউজ করতে হবে ভাই, অ্যারোতে ক্লিক করলে পাওয়া যাবে, জানি ওগুলো সিরিয়াল ইউজ করা এগুলো কথা নয় ভাইয়া, নেক্সট ক্লাসে দেখায়। সিডিএন দিছি 4.7 দিছি, তারপরেও পাচ্ছে না, এটা একটু চেক করতে হবে। আমি তো জানি যে সিডিএন কোড দিয়ে পাবে, আমি কি এখানে সিডিএন ইউজ করি নাই? আমি তো এখানে সিডিএন ইউজ করতেছি, এবং আপনারা যে সিডিএন দিয়েছেন এখানে সেই সিডিএন ইউজ করা আছে 4.7.0। আমি কি উল্টাপাল্টা কোনো সিডিএন ইউজ করছি? সেম সিডিএন তো ইউজ করছি। যে কোন সিডিএন দিয়েছেন আপনি, যে সিডিএন দিয়েছেন আমি সেম সিডিএন ইউজ করছি, যে দেখেন লিঙ্ক মিলিয়ে নেন, এই যে দেখেন। আচ্ছা ভাই, ফোনসম ছাড়া কি অন্য কোনো ওয়েবসাইট নাই যেখান থেকে এটা পাওয়া যায়? ফন্টসামি হচ্ছে সবচেয়ে বিখ্যাত। আপনি ওয়ার্ডপ্রেসেও যখন কাজ করবেন, যে কোনো সাইটে কাজ করেন না কেন, ফন্টসামের ওপরে এখন পর্যন্ত ফন্টের জন্য কোনো সাইট নেই। আবার আরেকজন পাঠাচ্ছে। আচ্ছা, এই যে একজন পাঠাইছে, দেখি এটা দিয়ে ট্রাই করি। দিলাম, সিডিএন এর কোড পাঠাইছেন উনি, দয়া করে। দিলাম, দিয়ে সেভ করলাম, দিয়ে এখানে এসে দেখেন যিনি আমাকে পাঠাইছেন, আমি ভুল করতে পারি, আপনি একটু আমাকে শিখিয়ে দিন, ঠিক আছে? যেহেতু আমি ভুল করতেছি। এখানে এসে যে এইচটিএমএল কোডটাও দিছি, ঠিক আছে তো? আচ্ছা, এবার আমি একটু গিয়ে রিফ্রেশ করি। ঠিক আছে, পাচ্ছে না। কারণ কি, আপনি যে লিঙ্ক দিচ্ছেন আমি এখান থেকে ইউজ করতেছি কত, এই জিনিসটা আপনারা কেন বুঝতেছেন না? আমি যে সাইট থেকে ফন্টসমের আইকনগুলো নিচ্ছি, ফন্টসম এখন 6 চলতেছে, আর আমরা যে লিঙ্কটা করতেছি সিডিএন এর মাধ্যমে, সিডিএন এর মধ্যে কতটা আছে 4.7.0। সো লিঙ্কটা চেঞ্জ হওয়ার কারণে এটা পাচ্ছে না। এই কারণে আমি বলতেছি যে আমি পাসওয়ার্ডটা যেহেতু ভুলে গেছি, আমি এই অংশটুকু শুধুমাত্র নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো, এটা দেখাইতে তো আহামরি কিছু না। আচ্ছা, সো এরপরে যেটা দেখাবো, এরপরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফর্ম আনতে হয়। ঠিক আছে? তো ফর্ম আনার আগে যে কথাটা আপনাদেরকে দেখাবো, আপনাদের সিলেবাসে একটা জায়গায় লেখা ছিল, দেখবেন যে এইচটিএমএল সিম্যান্টিক। সিম্যান্টিক কথাটার অর্থ হচ্ছে এই যে এরকম একটা ওয়ার্ড দেখবেন, ট্যাগ উইথ মিনিং। এই কথাটার অর্থ হচ্ছে, দেখেন এখানে যখন আপনি ডিভ লিখতেছেন, এটার কি কোনো মিনিং আছে? ডিভিশন। এটা কিন্তু ব্রাউজার বুঝতেছে না যে এটার মাধ্যমে আপনি কি করতেছেন। তো এইচটিএমএল এর আগের ভার্সন যেগুলো ছিল সেগুলোতে এরকম ভাবে ডিভ লেখা যাইতো, বাট এইচটিএমএল 5 এ কিছুদিন আগে যেটা ওরা করেছে ডেভেলপাররা, ওরা হচ্ছে ট্যাগের নামগুলো ডিফাইন করে দিচ্ছে। কিভাবে? এই যে আপনি যে উপরে যেটা রাখতেছেন, এটাকে আমরা হেডার হিসাবে নিতেছি না? এই যে দেখেন, এই 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 কোডের মধ্যে কি লেখা ছিল আমাদের, একটা টাইটেল দেওয়া ছিল, দেন প্যারাগ্রাফ দেওয়া ছিল, দেন বাটন দেওয়া ছিল। সো এইটা কি আমাদের কোডের প্রথমে থাকতেছে, এই কারণে এইখানে আমরা ডিভের পরিবর্তে ডিরেক্ট লিখে দিতে পারি হেডার। অর্থাৎ এই ট্যাগের পরিবর্তে আমরা এখানে লিখে দিতে পারি হেডার। এটা হেডার রাখলাম, দেন হেডার রাখলাম। এইভাবে প্রত্যেকটা অংশের এরকম হেডার, তারপরে সেকশন, এরকম নাম দেওয়া যায়। এখন অনেকের এগুলো আবার মনে রাখতে অসুবিধা হয়। সিমেন্টিক ট্যাগগুলো কিরকম? সিমেন্টিক ট্যাগগুলো এরকম যে আপনি হেডার, এটা একটা, তারপরে আপনার হচ্ছে কি বলে যে ন্যাপ বারের জন্য নিতে হয় ন্যাপ, তারপরে আপনার থাকবে সেকশন, সেকশন, এরপরে থাকবে আপনার অ্যাসাইড,
সাইডে নেওয়ার জন্য ব্যবহার করা হয় অ্যাসাইড। তো দেখেন প্রত্যেকটার অংশের কিন্তু নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। ফুটার নেওয়ার জন্য লিখতে হয় ফুটার। সো অনেকে যেটা করে যে এতগুলো মনে রাখতে পারে না, আবার এতগুলো শেখার পরেও এগুলোর ভেতরে গিয়ে আবার ডিপ দিয়ে কাজ করতে হয়। তো আপনাদের যদি এগুলো মনে রাখা পসিবল, মানে আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আমরা এগুলোতে কাজ করে কমফোর্টেবল, তাহলে এগুলো ইউজ করবেন। আর যদি মনে হয় যে না আমি ডিপ শিখবো, ডিপ দিয়ে কাজ করবো, কোনো প্রবলেম নাই, সিমেন্টিকের পরিবর্তে তাহলে এখানে এসে সিম্পলি ডিপ ইউজ করবেন। এখানে এসে ডিপ দিবেন, এইটাতে এসে ডিপ। বুঝতে পারছি তাহলে সিমেন্টিক এলিমেন্ট কোনগুলা? আচ্ছা তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করব, আজকে যেহেতু ক্লাসের সময় শেষের দিকে, নেক্সট ক্লাসে আমরা কিভাবে আপনার ফন্ট অসাম অ্যাড করতে হয় এটা দেখব, আর ফর্মটা দেখব। ঠিক আছে, আপনাদের কন্ট্যাক্ট ফর্ম মনে হয় দেওয়া ছিল সিলেবাসে, এইচটিএমএল সিএসএস দিয়ে দেখি দেওয়া আছে কিনা। হ্যাঁ এই যে কন্ট্যাক্ট ফর্ম দেওয়া আছে। সো এইচটিএমএল সিএসএস দিয়ে কিভাবে আমরা ফর্ম তৈরি করতে পারি, যেমন যে কোনো সাইডে গেলে দেখা যায় কি আপনার ইমেল অ্যাড্রেস দিতে হয়, নাম দিতে হয়, তারপর মেসেজের জন্য কথাবার্তা লিখে আপনি সেন্ড বা সাবমিট করে দিতে পারেন। তো এই ধরনের কন্ট্যাক্ট ফর্ম আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি এটা নেক্সট ক্লাসে দেখাবো। তাহলে কন্ট্যাক্ট ফর্ম আর কি বলে যে ফন্ট অসাম, এই দুটো আমি নেক্সট ক্লাসে দেখাচ্ছি। এবং নেক্সট ক্লাসে যখন দেখাবো তখনই আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে। যখন আমি কি বলে যে ইউনিট তৈরি করি, অ্যাসাইনমেন্ট যদি থাকে তাহলে তো আমি ইউনিটে লিখেই দিব অ্যাসাইনমেন্ট আছে, আর যেটার অ্যাসাইনমেন্ট থাকে না আমি ওটাতে লিখে দিই না যে অ্যাসাইনমেন্ট আছে। ঠিক আছে, তো আজকের ক্লাসের জন্য কোনো অ্যাসাইনমেন্ট রাখতেছি না, আপনারা জাস্ট প্র্যাকটিস করেন। এর পরের ক্লাসে আমি এসে যখন ফর্ম দেখাবো এবং কি বলে যে ফন্ট অসামের ব্যবহারটা দেখাবো, তখন হচ্ছে আপনি কি বলে যে তখন আপনার একটা অ্যাসাইনমেন্ট দিব, তখন অ্যাসাইনমেন্ট করবেন। আর ফন্ট নিয়ে যিনি জিজ্ঞেস করলেন, ফন্ট অসাম ছাড়াও আপনারা তো যে অনেকে বলতেছেন, দেখে আমিও বলে দিই। এই যে ফন্ট অসাম আছে, বাট ফন্ট অসাম সবচেয়ে বিখ্যাত, প্রথমেই বলে দিলাম। ফ্ল্যাট আইকন আছে, আইকন 8 আছে, আরো শুনবেন, এরকম বহুত আছে, অভাব নাই, বাট এগুলোর মধ্যে সবচেয়ে বেশি চলে ফন্ট অসাম। এরকম চাইলে আরো 5-7টা নাম আমি বলে দিতে পারি এক নিমিষে, কোনো প্রবলেম নাই। কিসের এক্সাম্পল? কিসের এক্সাম্পল? অ্যাসাইনমেন্ট 1 যারা পরে সাবমিট করছেন তাদেরটা এখনো দেখতে পারি না, আমি খুবই ব্যস্ত আছি। আমি আপনাদের ক্লাসের প্রথমে আজকে বলছি যে আমি কি নিয়ে ব্যস্ত আছি, আর যেহেতু পরে করছেন এটা একটু সময় লাগতে পারে, এক্ষেত্রে আপনাদের একটু কনসিডার করতে হবে। কারণ একবারে যদি দিয়ে দিতেন তখন তো আমি ব্যস্ত ছিলাম না অত বেশি, তখন আমি একবারে দেখে শেষ করতে পারতাম। তো যারা সাবমিট পরে করছেন আপনারা কাইন্ডলি একটু ওয়েট করবেন, মার্কস দেওয়া হবে, এমন না যে আমি এটা ভুলে গেছি। সিমেন্টিকের উদাহরণ যারা দেখতে চাইলেন দেখেন, দেখাচ্ছি সিমেন্টিকের উদাহরণ কিভাবে মানে কেমনি ইউজ করতে হবে। এই যে দেখেন এখানে এসে এগুলো হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট। এখন যখন আপনি হেডার নেবেন তখন আপনার জাস্ট সিম্পলি নাম দিতে হবে হেডার। যেমন দেখেন এখানে এসে হেডার দিয়ে শুরু করছে কোনো কিছু, এরা নাকি সবগুলো। এই যে দেখেন এটাকে যদি দেখি আমরা, যদি এটা ট্রাই ইট ইয়ারসেলফ এটাতে যাই, তাহলে এটা কোডও দেখতে পারবো, এটার আউটপুট দেখতে পারবো। এখন আউটপুট কিভাবে দেখতেছি দেখেন, এখানে এসে যে এই সেকশনটার নাম দিতেছে হেডার, এরপর হেডারকে ধরে সিএসএস এ যেভাবে লিখবে হেডার ওই হিসাবেই পাবে। জাস্ট ডিভের পরিবর্তে হেডার বোঝানোর জন্য হেডার, নিচে যেটা থাকবে সেটা ফুটার বোঝানোর জন্য ফুটার, ডানে বামে সাইডে যেটা থাকবে সেটা বোঝানোর জন্য অ্যাসাইড, এইভাবে আর কি ব্যবহার করা হয়। এই যে দেখেন এই যে অ্যাসাইড হচ্ছে যেগুলো আপনার ডানে বামে থাকবে, এই যে এগুলো হচ্ছে সাইডে আছে, এই কারণে এটা নাম দিতেছে অ্যাসাইড। যেটা পেজের ওপরে থাকে সেই সেকশনের নাম দিতেছে কি হেডার। ন্যাপবার হিসাবে যেটা থাকে এটাকে বলা হয় ন্যাপবার, এটাকে বলতেছে ন্যাপবার। এরপরে নিচে যেটা থাকে, পেজের নিচে যেটা থাকে এটাকে বলা হয় ফুটার, এই যে এটাকে বলা হয় ফুটার। তো ফুটার সেকশন করার জন্য এখানে সিম্পলি আপনারা ডিভ না লিখে লিখবেন ফুটার। বাট আপনাকে সিএসএস এ গিয়ে কিন্তু ডিজাইন এইভাবেই করতে হবে যেভাবে আমি দেখাইলাম। ডিভের পরিবর্তে তখন আপনি জাস্ট, যেহেতু এটা একটা ট্যাগ, আপনি জাস্ট লিখে দিবেন ফুটার, যেভাবে এখানে এসে তখন আপনার ডিভ না লিখে তখন কি লিখতে হবে, যেহেতু ডিভ আর রাখতেছে না তখন আপনাকে লিখতে হবে ফুটার। ফুটার লিখে আপনার ফুটারে যে ডিজাইন দিতে চান, এটা যদি আপনি উইথ দিতে চান তাহলে আপনি উইথ লিখেন,
উইথ লিখেন, তারপরে প্যাডিং যদি ইউজ করতে চান প্যাডিং ইউজ করেন, তারপর হচ্ছে আপনি কি বলে যে মার্জিন যদি ইউজ করতে চান মার্জিন লিখেন। এবার বুঝতে পারছেন যে কিভাবে ব্যবহার করতে হবে? আচ্ছা, তো চলেন আপনাদের অ্যাটেন্ডেন্স নেই। 30 পিপল। আচ্ছা, আজকে একটু চেক করবো আমি, যেটা এখানে 2 জন বাদ, তার মানে টোটাল 28। আপনাদের ক্লাসে আসলে কতজন স্টুডেন্ট দেখি তো? 30 পিপল। আমার এখানে মনে হচ্ছে বাহিরের অনেকে ক্লাস করতেছে। আচ্ছা, আপনার অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে, প্রত্যেক একটু রেসপন্স করবেন। এনামুল করিম। এনামুল করিম নামে কেউ আছেন? এনামুল করিম নামে কেউ আছেন? আচ্ছা, মাহফুজ আহমেদ তারেক। রিয়াজ চৌধুরী। রিয়াজ চৌধুরী নামে কেউ আছে? রিয়াজ চৌধুরী নামে কেউ আছে? সুব্রত সানা। অনিক মাহমুদ। অনিক মাহমুদ। তহিদ তৌহিদ মাহমুদ। বাহ, আপনার কি ভাই নাকি দুইজন? তৌহিদ মাহমুদ। হৃদয় আহমেদ। নওশিন। নওশিন নামে কেউ আছে? নওশিন নামে কেউ আছে? মাহমুদুল হোসাইন। মাহমুদুল হোসাইন। নয়ন। হাসান আহমেদ নয়ন। আব্দুল লতিফ সাগর। আব্দুল লতিফ সাগর নামে কেউ আছে? আবির ইসলাম। আবির ইসলাম নামে কেউ আছে? আবির ইসলাম নামে কেউ আছে? মাহমুদা মাহমুদা খন্দকার। রবিউল। রবিউল নামে কেউ আছে? এমডি রবিউল নামে কেউ আছে? আব্দুল হক। হ্যাঁ আছি ভাইয়া। ইরফান।
ইরফান নামে কেউ আছে? আহ আহ, ইনি আছে, আচ্ছা প্রেজেন্ট। এরপরে হচ্ছে নাজমুল হাসান সানি, নাদিয়া আক্তার, এরপরে হচ্ছে নাসিম সিদ্দিক, আচ্ছা তাসনিম হুদা। তাসনিম নামে কেউ আছে? তাসনিম নামে কেউ আছে? ফাইজা নামে কেউ আছে? ফাইজা নামে কেউ আছে? আনিশা, অনিশা নামে কেউ আছে? এরপরে হচ্ছে মেহেদি, মেহেদি হোসাইন, আচ্ছা নাসিমুল হক, নাসিমুল হক নামে কেউ আছে? এরপরে ইমন হোসাইন নামে কেউ আছে? ইমন হোসাইন, ইমন হোসাইন, আইমান বাহার, আইমান বাহার, মিনারুল হোসাইন মিলন, এই নামে কেউ আছে? তারপরে হচ্ছে পলেন, এই নামে কেউ আছে? পলেন, এই নামে কেউ আছে? এরপরে মাহবুবুর রহমান। এরপরে আসি জুয়েল রানা, জুয়েল রানা নামে কেউ আছে? জুয়েল রানা নামে কেউ আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আপনার সাথে দেখা হবে। আর চেষ্টা করেন নেক্সট ক্লাসে অবশ্যই ডোমেইন হোস্টিং আনতে। নেক্সট ক্লাসে প্রথম পার্টে হয়তো আমি আপনাদেরকে কি বলে যে ফর্ম এবং ফন্ট অসামটা দেখাবো। এরপরের সেকশনে কিন্তু আপনাদের ওয়ার্ডপ্রেস দেখানোর জন্য লাগবে। এবং আমি আবারও বলতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কিনে নেন। আমি মানে খুবই দুঃখিত আর কি, So আমি এই মুহূর্তে হেল্প করতে পারতেছি না আপনাদেরকে। আপনারা ইয়ে করতে পারেন, মানে এ পর্যন্ত আর কি যেতে পারেন আপনারা। হ্যালো ভাইয়া। হ্যালো।